কালকে তোমাদের ক্লাস নেব। আজকে গালিফের যে টপিকগুলো আছে তোমরা বুঝতে পেরেছো, ওটাই ক্লাস করাবো আজকে। কারণ ওটার গান যেগুলো রয়েছে, মানে গান বলতে গজল যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পাঠিয়েছি, শুনেছো? ওগুলো শোনা হয়েছে? হুম, গানগুলো শুনবে, কিন্তু প্রথম দুটো যে চরণ আছে সেটুকুটাই ভালো করে মন দেবে, কারণ ওগুলো ফুল মানে পুরোটাই কিন্তু তোমাদের বইতে নেই বা সিলেবাসে নেই, আছে দুটো করে চরণ। তো সেই দুটো চরণকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যেরকম ইয়ের ক্ষেত্রে ওই কবিরের দোহা যেরকম ছিল না, সেরকমই পড়তে হবে। তবে এগুলোর ক্ষেত্রে কি, একজন অনুবাদক হিসেবে যখন তোমার পড়ছো, তখন যার অনুবাদ করছেন তার সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে। তো এখানে দেখো, টপিকটা তোমাদের কি হচ্ছে না, তোমার গালিবের যে কবিতাগুলো সেগুলোর অনুবাদ কে করেছেন? শক্তি চট্টোপাধ্যায় এবং আয়ান রশিদ। তাহলে তোমাকে জানতে হচ্ছে আয়ান রশিদ সম্পর্কে জানতে হচ্ছে, আর শক্তি চট্টোপাধ্যায়ের কবি সত্তা সম্পর্কে জানতে হচ্ছে, তার সঙ্গে জানতে হচ্ছে গালিব, তার সম্পর্কেও কিন্তু তথ্য তোমাকে রাখতে হবে। তিনজনের সম্পর্কে জানতে হবে, তারপরে তিনজনের মোটামুটি কবি সত্তা, এবং শেষমেশ তোমাকে অনুবাদটা সম্পর্কে জানতে হবে। এক মিনিট। আচ্ছা, তোমাদের সিলেবাসে অ্যাড হয়েছে গালিবের শায়েরি বা গজল, যাই হোক। এর আগে পরিচয় ছিল তোমাদের গালিবের সঙ্গে, বা নাম শুনেছিলে কখনো? নাম শোনোনি? হুম, দেখো, প্রথমত হচ্ছে অনুবাদ সাহিত্য নিয়ে দেখবে একটা নোট দিয়েছি তোমাদের। অনুবাদ কাকে বলে আর অনুবাদ সাহিত্য কাকে বলে, এই দুটো প্রশ্ন আসতে পারে, শর্টেও আসতে পারে বা বড়োর সঙ্গে জয়েন করে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে জানতে হবে। অনুবাদ আর অনুবাদ সাহিত্য দুটো কি একই অ্যান্সার হবে? বলতে পারবে কেউ? কি মনে হচ্ছে? অনুবাদ আর অনুবাদ সাহিত্য, ওটা তো শ্রেণী হলো। অনুবাদ মানে হচ্ছে ভাষান্তর, একটা ভাষা থেকে অন্য ভাষাতে হুম, পরিবর্তন করা, ঠিক আছে? অনুবাদ, এবারে অনুবাদের শ্রেণী সেটা হতে পারে ভাবানুবাদ, সেটা হতে পারে আক্ষরিক অনুবাদ, বা অনুবাদ যেটাকে বলা হয়, বা মূল অনুবাদ বলা হয়। তো ব্যাপার হচ্ছে অনুবাদ কাকে বলে, ভাষান্তর, ঠিক আছে? যে যে কোনো একটা ভাষা থেকে অন্য ভাষাতে ভাষার রূপান্তর করা হবে, ভাষার পরিবর্তন করা হবে, এবং সেটা অবশ্যই পাঠযোগ্য হতে হবে, তাহলে সেটাকে আমরা অনুবাদ বলব। অনুবাদের শ্রেণী তো বিভিন্ন ধরনের আছে, সেটা আক্ষরিক অনুবাদ, সারানুবাদ হতে পারে, সেটা হতে পারে মূলানুবাদ হতে পারে, এরকম ব্যাপার। তাহলে এটা অনুবাদ। আর অনুবাদ বা অনুবাদ সাহিত্য কাকে বলবো, অর্থাৎ যখন কোনো কিছুকে অনুবাদ করে, মানে সাহিত্য, হ্যাঁ, সাহিত্যর প্রয়াস বা সৃষ্টির প্রয়াস করা হচ্ছে, তখন সেগুলোকে অনুবাদ সাহিত্য বলবো। অনুবাদ মানেই সাহিত্য কিন্তু নয়, ঠিক আছে? কেননা অনুবাদ আমি করতেই পারি কোনো একটা, ধরো কোথাও ট্রান্সলেট করছি কোনো একটা কাজের বিষয়, দুজনের ভাষা জানে না, সেখানে মাঝে দাঁড়িয়ে আমি তাদের অনুবাদ করে দিচ্ছি, সেটাকে তার অনুবাদ সাহিত্য বলবো না। সাহিত্যের উপযোগী করে যখন অনুবাদ করা হচ্ছে, তখন সেটাকে অনুবাদ সাহিত্য বলবো। অর্থাৎ কি, আমি ধরো কোনো একটা কিছু গ্রন্থকে অনুবাদ করব, যেটা সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের উপযোগী করে আমার কাজে লাগবে, লাইফে কাজে লাগবে, জীবনে কাজে, সেটাকে বলবো না কিন্তু, ঠিক আছে? মানে ধরো কোনো জায়গায় গেছো, সেখানে একজন তোমার অনুবাদক দরকার, তিনি যেগুলো অনুবাদ করছেন সেগুলো তো সাহিত্যের অন্তর্ভুক্ত নয়। তাহলে যেরকম চিঠি পত্র দলিল দস্তাবেজ, এগুলো
গদ্য ভাষায় আগে লেখা হতো মধ্যযুগে, তখন তো গদ্য ভাষাটাকে সাহিত্যের অন্তর্গত করা হয়নি। চিঠিপত্র, দলিল, দস্তাবেজ এগুলো তো সাহিত্য নয়, এইগুলোর জন্য গদ্যটাকে ব্যবহার করা হতো। পরে কি হলো, গদ্য ভাষাটাকে সাহিত্যে ব্যবহার করা হলো। সেরকম ব্যাপারটা, মানে ওই বিষয়টাকে যখন সাহিত্যে নিয়ে আসা হচ্ছে অনুবাদটাকে, তখন বলবো অনুবাদ সাহিত্য। অনুবাদ তো অনেকভাবে হয়, অনেক জায়গায় হয়, কাজের ক্ষেত্রেও হয়, ক্ষেত্রটার কথা বলছি আমি। তোমরা যেটা পড়ছো সেগুলো অনুবাদ সাহিত্য, যেহেতু সাহিত্যের ক্ষেত্রে অনুবাদ। কিন্তু এরকমও মানুষ তো কাজ করে, আমরা মনের মধ্যেও তো অনুবাদ করি। অনুবাদ জিনিস একটা, আর সেই অনুবাদকে যখন সাহিত্যের মধ্যে নিয়ে আসা হয়, কোনো পাঠ্যসূচি বা কোনো পড়ার বিষয় নিয়ে আসা হয়, তখন সেটাকে আমরা বলবো অনুবাদ সাহিত্য। বুঝতে পারলে? অনুবাদ কি আর অনুবাদ সাহিত্য কি? অনুবাদের এক কথায় বলতে পারো ট্রান্সলেট, ওটাই অনুবাদ। আর অনুবাদ সাহিত্য কিন্তু আলাদা জিনিস, মানে যখন সাহিত্যের বিষয় হয়ে উঠবে সেই অনুবাদটা, অর্থাৎ কোনো একটা গল্পকে অনুবাদ করা, কবিতাকে অনুবাদ করা, সেগুলো সাহিত্যের বিষয়গুলো। তারপরে অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা বা অনুবাদ সাহিত্যে পাঠের গুরুত্ব, এগুলো দেখবে নোট দিয়েছি, কিন্তু আমি নোটগুলো একটু দেখে নেবে, ওগুলো আসবেই আমি বলছি না। যে দেখবে 9টা পেজ দিয়েছি কালকে, ওখানে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। কালকের ক্ষেত্রে যেটা দিয়েছি সেখানে দেখবে ইয়ে আছে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ আছে, ওগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো আসবে। কিন্তু বাকি যেগুলো দিয়েছি না, ওগুলো জাস্ট তোমাদের জানার জন্য দিয়েছি। ওগুলো যে সালের কোয়েশ্চেনে রিপিট হবে বা পরে আসবে বা তোমাদেরই আসবে ওটা আমি বলছি না, ওটা জানার জন্য দিয়েছি। ওই যে অনুবাদের গুরুত্ব, আমাদের দেশে প্রয়োজনীয়তা কী আছে বহুভাষী দেশে বা ইয়েতে, ওগুলো তোমাদের নোটে কাজে লাগবে, নোট লিখতে, তার জন্য জানার জন্য দিয়েছে, জাস্ট রিডিং পড়ে নেবে ওগুলো। কোনটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের যেগুলো দিয়েছি না, ওগুলো ভালো করে পড়বে। বিদ্যাসাগরের আবার যে সাহিত্যকৃত্য দিয়েছি ওটা খুব গুরুত্বপূর্ণ নয়, মানে যেটাতে দেখবে পাঠ্যপুস্তকমূলক রচনা, অনুবাদমূলক রচনা পয়েন্ট দেওয়া আছে না একটা নোটে, ওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ওটা জানার জন্য বিদ্যাসাগর সম্পর্কে। যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, আলাদা করে দেখবে নোট দিয়েছি, ওইগুলো তোমাদের আসবে। বাসুদেব চরিত আছে, এগুলো একসঙ্গেও আসতে পারে আবার আলাদাও আসতে পারে, আমি আলাদা করেই দিয়েছি। একসঙ্গে করলে অনেক নোটটা অনেক বড় হয়ে যেত। সীতার বনবাস দিতাম, বেতাল পঞ্চবিংশতি, তোমার শকুন্তলা, এইভাবে যদি একটাতে হয় তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমাদের যদি পরীক্ষাতে আসেই বিদ্যাসাগরের অনুবাদ, অনুবাদক বিদ্যাসাগরের কৃতিত্ব যদি দেয়, সেক্ষেত্রে তাহলে তোমাদেরকে কি করতে হচ্ছে না, সবগুলো ছোট ছোট করে লিখতে হবে। আমি ভাবলাম যে ছোট্ট করে করে দিই, বিদ্যাসাগর একটা নোট করে দিই, সবগুলো দিয়ে দিই। কিন্তু আমার হলো যে না, এগুলো আলাদা করে যদি 5 নম্বরে চলে আসে, সীতার বনবাস 5 নম্বর আসে, তখন ওটা অসুবিধা হয়ে যাবে। যে আমি তো তোমাকে 4 লাইন দিয়েছি বা 5 লাইন দিয়েছি, তো মানে ইয়ের ক্ষেত্রে 5 নম্বরের ক্ষেত্রে অন্তত তোমাকে 10-12 লাইন তো লিখতেই হবে। তার জন্য ভাবলাম একটু বড় করেই থাক, বিষয়টা জেনে নেবে, লিখতে পারবে। এগুলো খুব কঠিন বিষয় নয়। দেখো এখানে তোমাকে কি হিসেবে পড়তে হচ্ছে, মানে গল্প হিসেবে, নাটক হিসেবে পড়া চলবে না, তোমাকে অনুবাদ হিসেবে পড়তে হবে সবসময়, এই জিনিসটা খেয়াল করবে। বিদ্যাসাগরের অনুদিত সাহিত্য, শকুন্তলা তোমার সিলেবাসে আছে, তুমি পড়ছো, ওটা আলাদা বিষয়। কিন্তু এখানে শকুন্তলা পড়তে গেলে তোমাকে কিভাবে পড়তে হবে, অনুবাদটা কেমন হয়েছে, ভাষা কেমন আছে, ওইটা খেয়াল রাখতে হবে, নোটটা তোমার ওই টাইপের হবে, বুঝতে পারলে? এরকম নয় যে আমি একটা শকুন্তলার কাহিনী পড়লাম সেটাই লিখে দেবো, ওটা নয়। এখানে তোমাকে লিখতে হবে অনুবাদের কোন কোন জিনিসগুলো বিদ্যাসাগর ব্যবহার করেছেন, ছন্দ, অলংকার, ভাষা, তারপরে তোমার ব্যাকরণ, ওই জিনিসগুলোকে এখানে বেশি বেশি আলোচনা করতে হবে। বিষয়টা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এখানে শুধুমাত্র অনুবাদের পেপার, তার জন্য তোমাকে অনুবাদের দিকগুলো বেশি তুলতে হবে। চন্দ্রাবতী রামায়ণ পড়েছো, ময়মনসিংহ গীতিকা পড়েছো, কিন্তু এখানে ময়মনসিংহ গীতিকাতেও দেখবে চন্দ্রাবতীর কথা আছে, বা চন্দ্রাবতী রামায়ণে তুমি বিষয়টা পড়লে, কাহিনীটা পড়লে, ওটার যদি অন্য সিলেবাসে থাকে চন্দ্রাবতী রামায়ণ, সেটা পড়লে আলাদা ব্যাপার। কিন্তু এখানে তোমাকে অনুবাদ সাহিত্য হিসেবে চন্দ্রাবতী রামায়ণ, তাহলে তোমাকে কি দেখতে হবে যে মূল বিষয় কি ছিল না, রামায়ণ ছিল, মূল রামায়ণের কাহিনী কি ছিল আর এটার কাহিনী কি আছে, কম্পেয়ার করার জায়গাটাও রাখতে হবে তোমাকে। মূল রামায়ণে কার বন্দনা আছে, রামের বন্দনা, এখানে কার বন্দনা আছে, সীতার বন্দনা। মূল রামায়ণে কি কাহিনী আছে না, একমুখীনতা রয়েছে, ওখানে রামের রাজত্বের বর্ণনা, রামের সীতা উদ্ধারের কাহিনী আছে, রাম রাবণের যুদ্ধ আছে।
এখানে সেটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এখানে কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে একজন মেয়ের জীবন কাহিনী, যেভাবে তোমার চন্দ্রাবতী যেভাবে জীবন অতিবাহিত করেছে, তার দৃষ্টিতে নারীদের জীবন, নারীদের ভাবনা, সেই সমাজ ভাবনাটাকে তিনি বেশি করে দেখিয়েছেন, এখানে রামকে নিষ্ক্রিয় করে রেখেছেন। তাহলে বুঝতে পারছো, তোমাকে সবসময় কম্পেয়ার করতে হবে, তাহলে তুমি অনুবাদের বিষয়গুলো পেয়ে যাচ্ছ। এইভাবে লিখবে নোটটা, তাহলে ভালো হবে। যেহেতু অনুবাদ সাহিত্য হিসেবে তোমাকে লিখতে হচ্ছে, পুরো পেপারটাই তো অনুবাদ সাহিত্য। গল্পটা লিখে দাও না যে হ্যাঁ, এবার যদি কিছুই না মনে থাকে তাহলে গল্পটা লিখে আসবে, না লেখার থেকে লেখা ভালো। বল, না আমি বলবো না, দাঁড়াও কারোর কাছে শুনবো। কে বলো, দীপ্তি, অনিতা, অহনা, কে বলতে পারবে কি লিখতে বললাম? দীপ্তি, অনিতা, অহনা, জুহি, মৌকনা, মানিহার, কেউ বলতে পারবে না? প্রতিমা, অনেকেই তো আছে। ঠিক আছে মৌকনা, বুঝতে পেরেছি, তুমি মিউট করে দাও, ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ শোনা যাচ্ছে। বাকিরা কেউ বলতে পারবে না কি বললাম? বুঝতেই পারলে না মনে হচ্ছে। পরীক্ষায় কি লিখবে? বললাম দেখো, তোমাদের পেপারটা হচ্ছে অনুবাদ সাহিত্যের পেপার। এখানে যদি একটা গল্পও দেওয়া থাকে না, তো গল্পটা পড়ে ওই গল্পটা তোমার তো পরীক্ষায় লিখতে হচ্ছে না, ওখানে তোমাকে এইভাবে লিখতে হবে যে ওই গল্পটা অনূদিত গল্প হিসেবে কতটা সার্থক। তাহলে অনূদিত গল্প হিসেবে সার্থকে আমাকে কি দেখতে হবে? সোর্স ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের বিষয় আসছে, উৎস ভাষা, লক্ষ্য ভাষার বিষয় আসছে। তারপরে এখানে মূল গল্প কি ছিল, এখানে কি রকম দেওয়া হয়েছে, মূল গল্পের কোন জিনিসটা এখানে নেই, বা মূল গল্পে যেটা ছিল না সেটা এখানে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? ওই কম্পেয়ারের জিনিসটা, হ্যাঁ অবশ্যই মূল গল্প জানতে হবে। এখানে মূল গল্পটা জানতে হবে, তাহলে কম্পেয়ারটা বেশি ভালো করা যাবে। নইলে দেখো, কাজ চালানোর জন্য যেমন তোমাদের ইংরেজি গল্প যেগুলো আছে, ওভার কোট আছে, ওইগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে মূল গল্প অনেক বড়, ওটা পড়ার সময় কারো কাছে থাকে না। এবারে মূল গল্প বলতে ইংলিশে আছে টেক্সটটা, ওটার বিষয়টা তুমি যদি জানতে পারো তাহলে আরও ভালো নোটটা হবে। আমি নোটের কথা বলছি, তবে এগুলোর ক্ষেত্রে সম্ভব নয়। আর কোনটার ক্ষেত্রে সম্ভব? এই যে গালিবের শায়েরি আছে, তারপর তোমার কবিরের দোহা আছে, এগুলো ছোটো ছোটো টেক্সট, একবারে পড়ে নিলে যে মূলটা এরকম ছিল হিন্দিতে, আর বাংলাতে দেখছি যে একটু আলাদা আছে, যেমন আজকে আলোচনা করব এখন, তো সেটাও বুঝতে পারবে যে মূলটার সঙ্গে কি পার্থক্য রয়েছে। তারপরে তোমাকে জানাতে হচ্ছে যে সেটা অনুবাদ সার্থক হয়েছে কিনা। এবারে অনুবাদ অনেক ধরনের হয়, আক্ষরিক অনুবাদ হয়, মূলানুগ অনুবাদ হয়, তো কোন অনুবাদটা হয়েছে? ভাবানুবাদ হয়, অনুসৃষ্টি হয়। অনুসৃষ্টি মানে মূলটার সঙ্গে পরবর্তী যে অনুবাদটা হলো সেটা কোনো মিলই নেই, ওটা হয়ে যায় অনুসৃষ্টি। ঠিক আছে? একটা কোনো কবিতা তোমাকে পড়তে দেওয়া হলো, আর সেই কবিতার বিষয়বস্তু তুমি জানলে, তারপর তুমি একটা কবিতা লিখলে, ওটাকে অনুবাদ করতে গিয়ে তুমি একটা নতুন কবিতা লিখে ফেললে, তাহলে ওটাকে বলা হয় অনুসৃজন বা অনুসৃষ্টি। ঠিক আছে? অনুসৃষ্টি কাদের ক্ষেত্রে হয়? যারা মূল কাহিনীকে অনেক বর্জন করে আর নতুন নতুন কাহিনী সংযোজন করে, মূল থেকে পৃথক হয়ে যায় আস্তে আস্তে অনেক কিছু বিষয়, তাহলে অনুসৃষ্টি আমরা বলবো। এটাকে বলবো চন্দ্রাবতী রামায়ণকে বলবো, ওখানে তো অনেক কিছু আলাদা আছে, ভাবানুবাদও হয়নি, ওটা ভাবানুবাদও হয়নি, কারণ ভাবটাকেও অনুবাদ করা হয়নি। কোথায় ওখানে রামায়ণের রামের কৃতিত্ব আছে? ওখানে তো সীতার কথা বেশি আছে, যেরকম সীতার বনবাস বিদ্যাসাগরের, সেরকম বিষয়টা রামের বনবাসকে কিন্তু দেখানো হচ্ছে না, এখানে মেয়ের জীবন কাহিনীকে চন্দ্রাবতী দেখাতে চাইছেন। তো ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তোমাকে। অনুবাদ কি, অনুবাদের শ্রেণী, অনুবাদের বৈশিষ্ট্য, এই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার রাখতে হবে পুরো মডুলগুলোর ক্ষেত্রে। যতগুলো মডুল আছে সবগুলোর ক্ষেত্রে ওইটাই সবসময় মাথায় রাখবে, অনুবাদ কি, অনুবাদের শ্রেণী কি, অনুবাদের বৈশিষ্ট্য কি, আর সেই হিসেবে গ্রন্থটাকে মানে সমালোচনা বা আলোচনা করতে হবে। প্রশ্নগুলো দেখবে ওইভাবেই আসবে, এরকম আসবে না যে কৃত্তিবাসী রামায়ণের গল্পটা আলোচনা করো, কাহিনীটা আলোচনা করো। ওখানে প্রশ্ন আসবে যে কৃত্তিবাসী রামায়ণের অভিনবত্ব কোথায়, মূল সংস্কৃত রামায়ণ থেকে এখানে কি কি মানে ভিন্নতা দেখা যায়। বুঝতে পারছো? তাহলে তোমাকে কম্পেয়ার সবসময় করে রাখতে হবে যে ওটা কীরকম ছিল, এটা কীরকম হচ্ছে। হ্যাঁ, এবার গল্প তোমাদের যেগুলো আছে ওই মডুল 4-এ যে গল্পগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে বিষয়বস্তুটাই পড়ে রাখবে, কারণ ওগুলো মূলটা পড়ার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে, অন্য ভাষা ইংরেজি ভাষায় গল্প।
আর ওগুলো তো ওরকম প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। ওগুলোর ক্ষেত্রে ওই অনুবাদ হিসেবে সার্থকতা, নামকরণ সার্থকতা, ছোট গল্প হিসেবে সার্থকতা, এরকম কিছু প্রশ্ন আসতে পারে ওগুলোর ক্ষেত্রে। আর যদি এইভাবে প্রশ্ন দেয় তাহলে প্রচুর কঠিন হবে, তখন আমি বলবো ওগুলোকে অ্যাভয়েড করবে, বাকিগুলো করবে। 5 নম্বরে দিতে পারে টিকা লিখুন। যখন যদি দেয় চন্দ্রাবতী রামায়ণ, তখন তুমি নিজের মতো করে লিখতে পারো। টিকাতে দিয়েছে অদ্ভুতাচার্যের রামায়ণ, হ্যাঁ তুমি তাহলে কাব্য পরিচয়টা দিতে পারো সেখানে। কিন্তু 10 নম্বরে দেখবে এই ধরনের প্রশ্ন করবে যেগুলোতে অনুবাদটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, যে অনুবাদ হিসেবে কতটা সার্থক। গল্পটা তো তুমি লিখছোই, বা কাহিনীটা লিখছোই, বা কবিতাটার অনুবাদটা লিখছোই, বিষয়বস্তুটা, কিন্তু বিষয়বস্তুর ছাড়াও আরেকটা জিনিস যেটা লিখতে হবে, সেটা লিখতে হবে যে কি ধরনের অনুবাদ হয়েছে, এটা কতটা বোধগম্যতা আছে এটার মধ্যে, বুঝতে পারলে? ওগুলো কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তোমার রামায়ণ, মহাভারত, তোমার ওই গালিবের শায়েরি, খোয়ামের রুবায়াত, কবিরের দোহা, এগুলোর ক্ষেত্রে, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আর কম্পেয়ার করতেও সুবিধা হবে, যেহেতু ছোটো ছোটো টপিক এগুলো। গানটা, দুটো গান শুনেছো আশা করি, আরেকবার শুনে নেবে। ওখানে প্রথম দুটো যে চরণগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলোই বেশি ইম্পর্টেন্ট, কারণ ওগুলোই তোমাদের সিলেবাসে আছে, পুরোটা কিন্তু নেই। এবারে গালিবের শায়েরি বলা হচ্ছে, কোথাও শের বলা হচ্ছে, কোথাও গজল বলা হচ্ছে, সব মিলেমিশে একাকার করে দিয়েছে। জানি না আমার কেন গালিবের অনুবাদটা আর কবির একটা মোটামুটি তাও আছে, মানে যেভাবে পড়ালাম সেইভাবে অনুবাদগুলো যেন সে একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে। প্রথমত যে অনুবাদটা হচ্ছে তোমার ওমর খৈয়ামের, ওটা ভালোই আছে, মানে কি বলবো, ভাবানুবাদ করা হয়েছে। তারপরে এলাম কবিরের দুহাতে, ওটা তো ভাবানুবাদ হয়েছে, কিন্তু এই গালিবের এটাতে মানে একটু কেমন ডাউট ডাউট লাগছে। তোমাদের বইয়ের আলোচনা তো দেখলাম, উনিও লিখেছেন, যিনি বইটা আলোচনা করেছেন, যে এই অনুবাদগুলো একটু অন্যরকম আছে। এই আসল গ্রন্থে যে কথাগুলো আছে সেগুলোকে কথাগুলোই চেঞ্জ করে দিয়েছে। যেখানে দেখবে গুল শব্দটা আছে, গুলিস্তান বলে না, গুলিস্তান শব্দের অর্থ কি? গুলিস্তান মানে কি? হ্যাঁ, গুলিস্তান মানে বাগান, ফুলের বাগানকেই বোঝানো। গুলদাস্তা বলে না, গুল শব্দের অর্থ হচ্ছে ফুল। তোমার ইয়েটা ছিল, তোমার একটা দেখবে ইয়ে আছে, না গুলে নাগমা হু, না পর্দায় সাজ, এরকম আছে। কিন্তু যেটা তোমার ইয়ে করেছে, অনুবাদে ক্ষেত্র তো মূলটা দেয়, যিনি অনুবাদ করছেন শক্তি চট্টোপাধ্যায় বাংলাতে অনুবাদ করছেন, কিন্তু তিনি যখন উচ্চারণটা দিচ্ছেন তখন না গিলে নাগমা লিখছেন, গিলে। এবার গিলে শিখবে একটা আলাদা অর্থ, বলে না, গিলা শিকবা, এই শব্দগুলো আলাদা অর্থ। কোথায় গিলা একটা অর্থ যাচ্ছে আর কোথায় গুল একটা অর্থ, দুটো একদম আলাদা, শব্দগুলোই আলাদা দুটো। তাহলে এখানে অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে ভাবানুবাদও হচ্ছে না, ভাবানুবাদ করতে গিয়ে কিন্তু শব্দকে হেরফের করে দিয়েছেন। আর কি বলা হয়, সারানুবাদও অনেকটা করে ফেলেছেন। মানে ব্যাখ্যা যতটা দেওয়া আছে অরিজিনাল যেটা তোমার ইয়েটা সেরটাতে, এখানে সংক্ষিপ্তকরণও করা হয়েছে, দেখবে খেয়াল করে দুটো সের আছে বা ইয়ে আছে শায়রি আছে, সেগুলো ছোট করে দেওয়া হয়েছে, অনেক শব্দকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওগুলো পরে আলোচনাতে আসছি। প্রথমত গালিফ কে, গালিফের বিষয়ে একটু জানতে হবে। কি পড়েছো এর আগে? অনিতা তনুশ্রী পড়েছো এটা? গালিবের পুরো নাম কি বলো? হুম, মির্জা গালিব, মির্জা গালিব এমনি বলা হয় সংক্ষেপে। জন্মসাল ধরা হয় আনুমানিক 1797, এটাই সমালোচকদের মত, 1797। মৃত্যুসাল হচ্ছে 1869। আচ্ছা, জন্মস্থান হচ্ছে দিল্লি, আগ্রাতে। তো কোন শতাব্দীর কবি ছিলেন গালিব? অষ্টাদশ শতক, অষ্টাদশ শতকের শেষ ভাগ। না, অষ্টাদশ শতক কি করে হচ্ছে?
জন্মসাল কত বললাম? হুম। তো কোন শতাব্দীর কবি বলা যাবে তাহলে তাকে? ঊনবিংশ শতকের বলা যাবে। 97 তো জন্ম, আর 3 বছর বয়স ছিল সেই সময় যখন তোমার ঊনবিংশ শতাব্দী পড়ে গেল, তখন তার 3 বছর বয়স। তাহলে আবির্ভাবের মুহূর্তটা অন্তত 20 বছর ধরতে হবে। তাহলে আমরা ধরে নেব যে 1800 সালের পরবর্তী সময়, মানে আহ, কাদের শাসন চলছিল তখন? হুম, ইংরেজ শাসন। জাস্ট পালা বদল ঘটছে। ওইদিকে মুঘল সাম্রাজ্যের পতন ঘটছে, আর এদিকে ইংরেজরা আসছে, তাদের কোম্পানির শাসন শুরু হয়ে গেছে ওই প্রথম প্রথম যেটা, সেই সময় তার কিন্তু বলতে পারি আমরা আবির্ভাব। তো মূলত তিনি ছিলেন একজন কবি। এবারে তার কবি সত্তা সম্পর্কে তোমাকে জানতে হবে, যে কি ধরনের কবি ছিলেন, কেমন কবি ছিলেন। জন্মস্থান কোথায় বললাম? হুম, জন্মস্থান মৃত্যুস্থান দুটোই দিল্লিতে। ঠিক আছে, দুটোই দিল্লিতে কিন্তু। বিভিন্ন ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন তার কবিতাগুলো লেখার ক্ষেত্রে। তো যে কবিতাগুলো লিখছেন সেগুলোকে কবিতা ঠিক বলা যায় না, কারণ আহ, আরবি ফার্সি ইসলামে যে ইয়েগুলো রয়েছে, মানে কবিতার ধরনগুলো, সেগুলোতে কি থাকে, রুবায়েত থাকে, ঠিক আছে, গজল থাকে, তারপর তোমার মরসিয়া থাকে, কাশিদা থাকে। এইগুলো তো তোমরা এর আগে রুবাই পড়েছো। কার পড়েছো রুবাই? ওমর খৈয়াম অনুবাদ করেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে রুবাইও এক ধরনের কবিতা, অর্থাৎ বিভিন্ন ধরনের শ্রেণী রয়েছে কবিতার। তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গালিব কিন্তু গজল লিখছেন, রুবাই লিখছেন, কাশিদা লিখছেন, কিতা লিখছেন, মরসিয়া লিখছেন। এবারে বিভিন্ন শ্রেণী রয়েছে, কোনোটা প্রেমমূলক, কোনোটা দর্শনের ভিত্তি রয়েছে, কোনোটা অনেক বিষয় আছে এগুলোর ক্ষেত্রে। যাই হোক, সেগুলোতে যাচ্ছি না। তো তার সব থেকে উল্লেখযোগ্য রচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিওয়ানি গালিব। এটা তার মানে প্রধান, যেটার জন্য পুরো বিশ্বে তার নাম রয়েছে, শুধু ভারতবর্ষ কিন্তু নয়। আচ্ছা, তার মৃত্যু সাল বললাম 1869। 1869। আমাদের বাংলার কোন কবি সাহিত্যিক ছিলেন তার সমকালীন সময়ে? কি করে হলো রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ তো একদম শেষে। রবীন্দ্রনাথ তো তার সমসাময়িক বলছি আমি, রবীন্দ্রনাথ তো তার ছেলের বয়সী হবে। তার যখন মৃত্যু তখন রবীন্দ্রনাথের বয়স কত? 8 বছর, তাই তো? 8 বছর। তাহলে রবীন্দ্রনাথ তার ছেলের বয়সী, তার সমসাময়িক। আবির্ভাব তার কাল কত হবে? 1797 যদি জন্ম হয়, তাহলে 20 বছর যোগ করে নাও, মানে 1800 তোমার 25 30 এই সময়ে কোন কোন কবি সাহিত্যিক ছিলেন? তখন তো ভারতবর্ষে, তো বাংলার কথা যদি বলি, গদ্য সাহিত্যের উদ্ভব এবং বিকাশ পর্ব। হ্যাঁ, বিদ্যাসাগরেরও সেই সময় কিন্তু হয়নি, প্রথম দিকে যখন 1820 30 সাল যখন আবির্ভাব মুহূর্ত গালিফের, তখন হচ্ছে রামমোহন রায় আছেন আমাদের গদ্য সাহিত্যে। ঠিক আছে, বিদ্যাসাগরের জন্ম কত সালে? 1820। তিনিও অনেক ছোট গালিফের থেকে। 1820-তে জন্ম, তখন তো যৌবনকাল গালিফের। তো বিদ্যাসাগর, তারপরে তার পরবর্তীকালে, মানে যখন বিদ্যাসাগরের বয়স 30-এর দিকে যাবে, তখন তো 50 সাল হয়ে যাচ্ছে, 1850। তো তার একদম শেষ বয়স চলে আসছে গালিফের। তো এরকম ব্যাপার একটা বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগর মানে রামমোহন রায় তার সমসাময়িক হবেন, আর বিদ্যাসাগরও কিছুটা সময় তাকে পেয়েছেন, আর রবীন্দ্রনাথ একদম শেষ দিকে। এটা বলার রিজনটা এই জন্যই হচ্ছে, তাহলে গালিবকে মনে থাকবে তার সময়কালটা কোন সময়, আমাদের বাংলার কবি সাহিত্যিকদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখবে। তাহলে আমরা বলতে পারি যে সেই সময় আর কে কে হচ্ছে না, সব আমাদের গদ্য সাহিত্যিক যারা ছিলেন তাদেরই আবির্ভাব সেই মুহূর্তে। তো বিদ্যাসাগরের পরে তো আছেন মাইকেল আছেন, দীনবন্ধু মিত্র আছেন, বঙ্কিমচন্দ্র আছেন। এনারা সবাই ছিলেন এক সময়, কিন্তু সবাই ছিলেন এনারা। এদের মানে গালিব যে সময় আবির্ভাব, তো গালিব তো আর আমাদের বাংলার ছিলেন না। তিনি তো হিন্দি, আরবি, ফার্সি এইসব ভাষায় তিনি চর্চা করছেন। মূলত তার ভাষা ছিল উর্দু আর ফার্সি।
তাহলে আমরা সেটা ভারতীয় সাহিত্যের অন্তর্গত বলবো, বাংলা সাহিত্যে কিন্তু নয়। এবারে অনুবাদ যখন করা হচ্ছে তখন আসছে আমাদের বাংলা সাহিত্যে সংযোজন হচ্ছে। তো ভারতে একজন কবি হিসেবে সেই সময় তিনি খ্যাতি লাভ করেছেন। হ্যাঁ, তো গালিবের যদি সে লেখালেখির বিষয়ে বলি, তো তিনি 11 বছর বয়স থেকে কিন্তু লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আমি তো তাও 20 বছর ধরলাম, যে 20 বছর বয়স থেকে ধরে নাও আবির্ভাবের কাল ধরা হয় যে কোনো কবি সাহিত্যিকের, তো আন্দাজে ওটা ধরতে হয়। তাহলে 11 বছর বয়স থেকে কিন্তু তিনি কবিতা লেখা শুরু করেছিলেন। এবারে গালিবের যে ইয়েগুলো রয়েছে তোমার, যেটার জন্য বিখ্যাত, তার শায়েরি বা শের ও শায়েরি যেগুলোকে বলা হয়। আর গজল যে জিনিসটা হচ্ছে, গজল তো গান করা হয়, ঠিক আছে। শায়েরিগুলোকেও কিন্তু গানে ব্যবহার করা হয়ে থাকে। আর কিছু কিছু শায়েরি যেগুলো বড় থাকে সেগুলো গজল রূপে গাওয়া হয়। আমরা যেরকম কবিতা আর গান মানে বিভেদ করতে পারি না, কোনো একটা কবিতা লেখা হয় সেটাকে গান হিসেবেও তো করা যেতে পারে। তো সেরকমই ব্যাপারটা এখানে, শায়েরি আর গজল জিনিসটা বা শের আর গজল জিনিসটাও এরকমই, যেটাকে গান হিসেবেও গাওয়া যেতে পারে, কিংবা কোনো গানের মাঝে দুটো ও, পংক্তিকে ব্যবহার করা যেতে পারে। আলতাফ রাজার গান শুনেছো? আধুনিক যুগের গায়ক আলতাফ রাজা, চেনো? এখন জুবিন নটিয়াল যে গানগুলো কপি করছে বেশিরভাগ আলতাফ রাজার গান আছে ওখানে। জুবিন নটিয়াল বললে সবাই এক নাগারে সবাই হাত তুলবে, চিনি চিনি চিনি। আলতাফ রাজা হচ্ছে 21 শতকের প্রথম দিকের গায়ক, একদম সেই 2000 সাল দিকে, 1999-98 থেকে 2000 সাল, 2005, 2010 পর্যন্ত তার সময় ছিল। তোমরা গানগুলো শুনেছো, একটা ফেমাস যে গানটার জন্য বিশাল ফেমাস হয়েছিল, তুম তো ঠেহরে পরদেশি সাথ কিয়া নিভাওগে, গানটা শুনেছো? এবার মনে পড়বে। হ্যাঁ, এগুলোর রিমেক গুলো শুনেছো, মনে অরিজিনালটা শোনোনি। আর তারপরে ইয়ে জুবিন নটিয়াল ওনার গান অনেক কপি করেছে। যাই হোক, ওই আলতাফ রাজাও কিন্তু মানে গানের মাঝে দুটো দুটো করে শায়েরি ব্যবহার করতো, যেরকম এই গজলগুলোতে বা বিভিন্ন গানে ব্যবহার করা হয়ে থাকে। এখন সেই যুগটা আর নেই, মানুষের অত ধৈর্য নেই এগুলো মজা নেওয়ার, বা সেই শ্রোতাও এখন কিন্তু নেই। এখন একটা পুরনো 25 বছর আগেকার গান, ওটাতে দুটো ডিজে লাগিয়ে নিয়ে বাজাতে শুরু করে দেয়। কদিন ননি ননি করছিল না সবাই, এই প্রজন্মের মানুষ জানেই না যে তাদের জন্মের আগের গান ওটা। মানে এখন যেভাবে বাজছে সবাই ভাবছে নতুন গান চলে এলো, অথচ সেই সিঙ্গারটার কবেই মৃত্যু হয়ে গেছে। 1995 সালের গান এখন ভাইরাল হচ্ছে কিভাবে দেখো, সেম গান, তবে আস্তে আস্তে ডিজে টিজে লাগিয়ে ওটাকে অন্যভাবে বাজাচ্ছে মানুষ। তো দেখো, প্রথমত হচ্ছে ওখানে বৈশিষ্ট্য বললে কি বলবো, প্রেমমূলক বা আধ্যাত্মিকতামূলক, বা ওটার বিষয় হতে পারে কোনো করুণ রসাত্মক গান, ওগুলোকে আমরা গজল বলবো। গজল কারা কারণ, অনুপ জালোটা, তারপরে জগজিৎ সিং নাম শুনেছো, পঙ্কজ উদাস, এনাদের নাম শুনেছো? এনারাই মূলত এই আধুনিক যুগের গজল সম্রাট এনাদেরকেই বলা হয়। জগজিৎ সিং তো ফেমাস গজল গায়ক। জগজিৎ সিংকে চেনো? গান শুনেছো কোনো? রে, তোমরা গানগুলো শুনেছো, গানগুলো বললে বুঝতে পারবে। তাহলে যারা গান শেখে না বা গান করে, তারা এগুলো ভালো জানবে। তারা জগজিৎ সিং বিশাল ফেমাস সিঙ্গার। একটা তুমবিন সিনেমাতে একটা গান আছে, তুমবিন বলে একটা সিনেমা বেরিয়েছিল জানো তো, ওটাতে কই ফরিয়াদ বলে একটা দারুণ গান আছে, শুনবে গানটা। তারপরে আহ, হ্যাঁ, হোশ वालों को खबर क्या बेखुदी क्या चीज़ है, ওটাও গজল একটা। তারপরে হচ্ছে পঙ্কজ উদাসেরও বিশাল বিশাল ফেমাস ফেমাস গজল আছে। হোঁটো সে ছুলো তো মেরা গীত আমার কর দো, এই গানটা শুনেছো? এত সুন্দর গানগুলো না, মানে এইগুলো শোনার জন্যে মনটাকে মেরা গীত আমার কর দো, হ্যাঁ। পরের লাইনটা হচ্ছে বন যাও মিত মেরে, মেরা গীত আমার কর দো। এত সুন্দর গানগুলো। তো ব্যাপার হচ্ছে যে এইগুলো
গানগুলোতে কি থাকে, ডেপথ থাকে অনেক, প্রতিটা কথার মধ্যে ডেপথ থাকবে। দীপ্তি কিছু বলছো? কিছু সাউন্ড শোনা গেল, তারপর শুনতে পাচ্ছি না। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে দেখো, যেসব গানগুলোতে মানে কি বলবো, আমরা নর্মাল গান তো শুনি, সাধারণ গান যেগুলো চলছে এখনকার যুগে শুনছি। কিছু কিছু গান থাকে যেগুলো মানে ক্লাসিক্যাল টাইপের বলতে পারি আমরা, যে গানগুলোর মধ্যে কথাগুলো, লিরিক্সগুলো অনেক ডেপথ থাকবে, গভীরতা থাকবে, এবং কথাগুলো একদম সেই ভেতর থেকে, মনের অন্তঃস্থল থেকে যেন লেখা আছে লিরিক্সগুলো। তো কিছু কিছু গান আছে আমরা শুনতে শুনতে বুঝতে পারি যে গানটা তো বেশ হিট হয়েছে, কিন্তু গানের কথাগুলো একটু শুনি, দেখবে কথাগুলোর মধ্যেও বিশাল দাম রয়েছে। তো সেইগুলো, সেই ধরনেরই হচ্ছে গজল, একটা এক ধরনের গান, মূলত আরবি, ফার্সি এইসব ভাষাতে, মানে ফার্সি ভাষাতে এসেছিল প্রথম, তারপরে ওটা তোমার ইয়েতে মানে হিন্দি ভাষাতে আমাদের ভারতবর্ষে বেশি প্রচলিত গানগুলো, গজল গানগুলো। তো ওই যে নাম বললাম, এখনকার দিনে যদি গান শুনতে চাও গজল, তাহলে অনুপ জলোটা শুনতে পাবে। পঙ্কজ উদাসের, পঙ্কজ উদাসের আর জগজিৎ সিং এর মৃত্যু হয়ে গেছে। বেশি দিন হয় না, কয়েক বছর আগেই মৃত্যু হয়েছে জগজিৎ সিং আর পঙ্কজ উদাসের। বিশাল ফেমাস সিঙ্গার দুজন। জগজিৎ সিংকে তো তোমার গজল সম্রাটই বলা হতো। তো ব্যাপার হচ্ছে যে আরো তার আগে কি ছিল না, তার আগে অনেক ছিল গজল, যে গানগুলোর মধ্যে ওই ধরনের হিন্দি তো বলিউডে অনেক গান আছে। তার একটা কি যেন গান বেশ সুন্দর, ইয়ে ছিল, গানটা মনে পড়ছে না। মানে যে গানটা লিখেছে না, মানে লিরিক্স যেগুলো লেখে হিন্দির, সামির, আগেকার দিনের লিরিসিস্ট যারা সামির আছে, জাভেদ আখতার তো ওই মোটামুটি মাঝামাঝি সময়ে, তাদেরও আগের যারা ছিল, তাদের যে লিরিক্সগুলো এত সুন্দর যে ওই লিরিক্সগুলো, বয়স্ক হয়ে গেছে মানুষগুলো এখন আছে বিভিন্ন গানের প্রোগ্রামে, ৮০ বছর ৯০ বছর, মানে বুঝতে পারছো, সেই ৬০-এর দশক ৭০ দশকে যারা গান লিখতো, তারা এসে যখন গানগুলো তাদেরকে বলছে না করতে, ওই যে গানটা লিরিক্সটা বলছে না, চোখ দিয়ে জল পড়ছে। মানে বুঝতে পারছো যে কতটা টাচেবল, কতটা মানে ফেমাসও হয়েছে ওই গানটা, আর কতটা মন থেকে এই গানগুলো লিখেছে, যে কিছু তো মনে পড়ছে যার জন্য চোখ থেকে জল চলে এসেছে। এখনকার দিনের গানগুলোর সঙ্গে কোনোভাবেই কম্পেয়ার করা যায় না সেগুলোকে। খুব রেয়ার এখন, দু একটা সিঙ্গার বাদে বাকি আর কেউ ওই ধরনের গানও করে না। আর যদি গান না করে তো লিরিক্স কোথা থেকে লিখবে কেউ, লিরিসিস্টরাও তখন আধুনিক যুগের হয়ে যাচ্ছে। তো সেরকমই ব্যাপার এই গানগুলোর জন্য, এগুলোতে মানে দার্শনিক, দার্শনিকতা রয়েছে, তত্ত্ব রয়েছে, করুণ রস থাকে, প্রেম বিষয়কও থাকে, কিন্তু প্রেমের মধ্যেও যে এখনকার দিনের প্রেমমূলক গানগুলো তো দেখতেই পাচ্ছ, ডিজে লাগিয়ে যেগুলোকে বাজাচ্ছে, মানে অশ্লীল কথাবার্তা থেকে শুরু করে, কিন্তু এখানে যদি প্রেমের মানে স্বরূপ বা প্রেমের যে উপজীব্য বিষয় বা অনুষঙ্গ যে নারী, তাকে ব্যবহার যখন করা হবে, তার রূপের বর্ণনা দেওয়া হবে, তখনও কোনো খারাপ শব্দ ব্যবহার করা হবে না। দেখবে গজলের দেওয়া আছে যে ওখানে নারীর রূপ বর্ণনায় একদম মানে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত এতটুকুই আসবে, চোখ, নাক, ঠোঁট, কান এতদূর পর্যন্ত আসবে, তার নিচে কোনো অঙ্গের মানে শব্দ ব্যবহার করবে না। ঠিক আছে? যেহেতু এটাও একটা ব্যাপার আছে, ইসলাম দর্শন বা ইসলাম সাহিত্যের দিকটাও একটু ঘেঁষা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গানগুলোকে একটা বিশুদ্ধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো গজল গান ওই ধরনেরই। ওই যে গানটা যেটা বললাম যে হোঁঠো সে ছুলো তুম মেরা গীত আমার কার দো, গানটা কত সুন্দর দেখো, প্রেমমূলকই গান, কিন্তু তবুও কথাগুলো শুনবে, যেগুলোকে হিন্দিতে বোল বলে, বোলগুলো কত সুন্দর দেখবে। পঙ্কজ উদাসকে কে কে চেনো? ইয়ে গানটা শুনেছো, চিঠি আই হ্যাঁ বড়ে দিনों के बाद, বিশাল ফেমাস গান। ওই গানটাই তাকে মানে চিনিয়েছে গোটা ভারতবর্ষের মানুষকে, চিঠি আই হ্যাঁ। আর চিঠি দিয়েই জগজিৎ সিং এর একটা গান আছে, চিঠি না কই সন্দেশ, জানে वो कौन सा देश जहाँ तुम चले गए। এত সুন্দর গানগুলো সত্যি, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো গান। তো এইগুলো হচ্ছে সেই গজল টাইপের। হুম। তো দু একটা গজল শুনে নেবে, নাম বলে দিলাম, জগজিৎ সিং, পঙ্কজ উদাস। আনুপ জোলাটাকে আমি নিচের স্তরে রাখবো, কারণ মানুষ হিসেবে আর মনে হয় না যে ভালো, গানগুলো খুবই ভালো তার। তো এই কদিনে যা বিগ বসে এসে যা কাণ্ড কারখানা করলো, তো মানে কি বলবো, আর্টিস্টদের কি হয়, ব্যক্তি জীবনটা অনেক প্রভাব ফেলে।
গান তো করছে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ব্যক্তি জীবনও যে ক্যারেক্টারটা কেমন আছে বা কেমন আছে সেটাও একটা প্রভাব ফেলে। ওই জগজিৎ সিং আর পঙ্কজ দাস, ওনাদেরকে দেখলে মানে পায়ে মাথা ঠেকাবার জন্য মানুষ ছুটে বেড়ায়, কিন্তু অনুপ জালোটা যা ইচ্ছা করেছে তাতে মানুষের শ্রদ্ধা ভক্তিগুলো চলে গেছে। গান হিসেবে দারুণ গায়ক হিসেবে অনুপ জালোটা, কিন্তু বাকিগুলো কিন্তু অন্যরকম। যাই হোক, তাহলে উর্দু কাব্য চর্চাতে কিন্তু এই গজলটা প্রথম মানে আমাদের ভারতে এসেছে। তার আগে কিসে ছিল? তার আগে তোমার ওই ফার্সিতে ছিল, ঠিক আছে? তো এই আরবি ফার্সি এগুলো তো কিন্তু ব্যবহার করা হতো এগুলো তোমার অনেক আগে। তারপরে আমাদের ভারতবর্ষে এসেছে উর্দু, তারপরে এসেছে হিন্দিতে, তারপরে এখন বাংলাতেও চর্চা হচ্ছে, যেহেতু অনুবাদ সাহিত্যের বিষয় হচ্ছে এই বিষয়গুলো। তো এখানে তাহলে মুখ্য বিষয় হচ্ছে প্রেম হবে, করুণ রস হবে, আধ্যাত্মিকতাও থাকতে পারে সেখানে, কিন্তু এক নম্বর যদি রাখা হয় তাহলে প্রেমই হচ্ছে মুখ্যত সেই গজলে। তো এবারে ব্যাপার হচ্ছে গালিফের কথা বললাম, গালিফের সেই কিছু গজল তথা শেরকে কিন্তু ইয়ে করেছেন। এবারে গজল বলতে গেলে আমরা দু লাইনের কোনো কবিতাকে বলবো না, গজল মানে পুরো একটা গান, ঠিক আছে? আর ওটা থেকে দুটো চরণ যখন দেওয়া হচ্ছে তখন সেটাকে শের বলতে পারি। মানে কি শের বলতে কি, আমরা বাংলাতে প্রবাদ বলি না, কোনো একটা বড় ঘটনা সেখান থেকে মূল থিমটা নিয়ে নিলাম, জাস্ট দুটো কথা, সেটাকে প্রবাদ হিসেবে আমরা ব্যবহার করছি, যেটা বিশাল ফেমাস হয়ে যাচ্ছে ওই দুটো কথায়। কিন্তু যখন বলবে যে এইটা প্রবাদটা কোথা থেকে এসেছে, তখন একটা ওর পিছনে লম্বা কাহিনী থাকে, দেখবে যে এই জন্য এই প্রবাদটা এসেছে। তো সেই রকমই কোনো একটা গজল পুরো গানটা গাওয়া হচ্ছে না, জাস্ট দুটো কথা নেওয়া হচ্ছে যেগুলো ফেমাস বিশাল, সেই দুটো কথাকে এখানে শের হিসেবে ব্যবহার করা হচ্ছে। তোমাদের এখানে আসলেই গজল ওটা পুরোটা, কিন্তু গজলটা পুরোটা নিচ্ছে না, জাস্ট দুটো চরণ নিচ্ছে শের হিসেবে। শের বলতে যেরকম আমরা শায়রি বলি না, সেই ধরনেরই ওই শের ও শায়রির বিষয়গুলোই জাস্ট দুটোকে এখানে অনুবাদ করে দেখানো হচ্ছে। আসলে এগুলো ছোট না, এগুলো বড়। গানগুলো শুনলে বুঝতে পারবে, যে দুটো গান তোমাদের পাঠিয়েছে না, ওই দুটো সিলেবাসে আছে কিন্তু পুরোটা নেই। খেয়াল করে দেখবে ওখানে আরও অনেক কিছু আছে যেগুলো এখানে নেই। তাহলে যতটুকু অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় আর আয়ান রশিদ, দুইজন অনুবাদক, তাদের কথা এখানে আছে। তো তাদের ইয়েগুলোই আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে যারা অনুবাদক তারা কেমন। শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তোমরা কিন্তু আগে পড়েছো, কোন ইয়ারে পড়েছো বলো তো? সেভেন পেপার, বিংশ শতকের কবি। 1933 সালে জন্ম শক্তি চট্টোপাধ্যায়ের। পৈতৃক নিবাস হচ্ছে হুগলি জেলা খানাকুল কৃষ্ণনগরে। আহ, তার কি হচ্ছে না তোমার, শৈশবেই তার পিতার মৃত্যু হয়েছিল, ফলে শক্তি চট্টোপাধ্যায় মামার বাড়িতেই মানুষ হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনাতে বহরু নামক একটা গ্রামে, সেখানে বড় হয়ে উঠেছে। 1943 সালে মানে যখন তার 10 বছর বয়স, তখন তিনি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলেন। তারপরে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় যখন ক্লাস 6-এ পড়ছেন, তখন থেকে কবিতা রচনা শুরু করেন। 6 ক্লাস মানে 10 থেকে 12 বছর এরকম বয়সে থেকে কবিতা লেখা শুরু করছেন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে গালিফ তিনিও কিন্তু 11 বছর বয়স থেকে কবিতা লিখছিলেন, শক্তি চট্টোপাধ্যায়ও কিন্তু ওই 10-12 বছর বয়স থেকে কিন্তু কবিতা লেখার চেষ্টা করছিলেন। তারপরে তিনি 1949 সাল, যখন তার বয়স 16 বছর, তখন তিনি আহ, একটা তোমার পত্রিকা প্রকাশ করেন, যেটার নাম হচ্ছে বহ্নি শিখা। বহ্নি শিখা পত্রিকা প্রকাশ করেছিলেন যখন তার বয়স 16। এবং সেই পত্রিকাতে প্রথমে তিনি একটা কবিতা লেখেন নিজের তোমার নামে। স্ফুলিঙ্গ সমাদ্দার এরকম ছদ্মনাম তিনি ব্যবহার করতেন শক্তি চট্টোপাধ্যায়। তারপরে তিনি মাধ্যমিক পাশ করলেন। মাধ্যমিক পাশ করলেন 18 বছর বয়স যখন তার, 1951 সালের দিকে, তখন তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন, কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। 22 বছর যখন বয়স, তখন বুদ্ধদেব বসুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। বুদ্ধদেব বসুকে তো চেনো আশা করি, একজন সাহিত্য সমালোচক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, সমস্ত কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম শাখাতে বিচরণ করেছে সাহিত্যের, সমস্ত শাখাতেই বুদ্ধদেব বসু কিন্তু বিচরণ করেছিলেন। তার বিভিন্ন পত্রপত্রিকা তিনি সম্পাদনাও করেছেন, মূলত কবিতা। তো বুদ্ধদেব বসুর যে পত্রিকা, কবিতা পত্রিকা, সম্পাদিত পত্রিকা, 22 বছর বয়সে মানে 1955 সালে
শক্তি চট্টোপাধ্যায়, সেখানে একটা কবিতা লিখেন, কবিতাটার নাম হচ্ছে জম। আর এখান থেকেই ফেমাস হয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায়। জম কবিতার মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের নাম আসে এই সাহিত্য জগতে, চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে তিনি যখন তার বয়স হলো 23 বছর, 1957 সাল, তখন তিনি তার মাকে এবং ছোট ভাইকে নিয়ে উল্টোডাঙ্গার বস্তিতে বসবাস করতে শুরু করেন কলকাতায়। এবং বুদ্ধদেব বসুর অনুপ্রেরণাতে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক যে সাহিত্য বিভাগ আছে সেটাতে স্নাতক স্তরে ভর্তি হয়েছিল। 28 বছর যখন বয়স, তখন তার প্রথম কবিতার বই প্রকাশ পায়। যখন তার বয়স 28 বছর, মানে 1961 সাল ওরকম সময় হবে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে হে প্রেম হে নৈঃশব্দ। মনে রাখবে এই বিষয়গুলো কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে, মানে প্রকাশিত কাব্যগ্রন্থ, হে প্রেম হে নৈঃশব্দ। এগুলো তোমরা 7 পেপারে সব কিছুই পড়েছো। তারপরে হাঙ্গরি আন্দোলন পড়েছিলে, কোন পেপারে ছিল বলো তো সেকেন্ড ইয়ারে? 10 পেপারে। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায় যখন বয়স 29, মানে 1962 সাল, তখন তিনি হাঙ্গরি আন্দোলনের অন্যতম নেতা হয়েছিলেন, বা সেই হাঙ্গরি আন্দোলন 10-এ ছিল। হাঙ্গরি আন্দোলন 10-এ ছিল না, সাহিত্যের রূপরীতি যেখানে ছিল। ওটারই শেষের দিকে থাকবে। হ্যাঁ, মানে যেখানে সুররিয়ালিজম, তারপরে বিভিন্ন যে সাহিত্যিক মতো, হ্যাঁ ওইখানেই হাঙ্গরি আন্দোলন ছিল। 7 পেপারের বিষয় হচ্ছে বিংশ শতাব্দী, কাব্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব বিংশ শতাব্দী। ঠিক আছে, যদিও হাঙ্গরি আন্দোলন বিংশ শতাব্দীতেই হয়েছিল, 1960-এর দশক ছিল, কিন্তু ওটা 10 পেপারে ছিল। তো হাঙ্গরি আন্দোলনে অন্যতম পুরোধা ছিলেন সেই শক্তি চট্টোপাধ্যায়। এবং তারপরে তার যেটা হচ্ছে কবিতা পত্রিকা একটা প্রকাশ করেছিলেন তিনি, কবিতা সাপ্তাহিকী। 34 বছর বয়স যখন, 1967 সাল, তখন তিনি বিয়ে করেন। বিয়ে করার পরে কিন্তু আর বেশি দিন জীবিত ছিলেন না, প্রায় 15-16 বছর জীবিত ছিলেন। তার 62 বছর বয়সে কিন্তু মৃত্যু হয়েছিল 1994 সালে। ঠিক আছে, 94-95 এরকমই হবে। তোমাদের বইয়ে কত দেওয়া আছে? আমি যেখান থেকে পড়াচ্ছি এখানে 94 আছে। তো ব্যাপার হচ্ছে শুধু কাব্য কবিতা, বাংলা কাব্য কবিতা নয়, হ্যাঁ তার কিছু কিছু কাব্যগ্রন্থ যেগুলো তোমরা 95 দেওয়া আছে তোমাদের বইয়ে। যাই হোক, আমি নোটটা যদি দিই এটা, তাহলে ডেটটা ঠিক করে দিয়ে দেবো তোমাদের। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বই থাকলে ওটা থেকেই মেলাবে, তোমাদের বইও মাঝে মাঝে ভুলতে। যাই হোক, কয়েকটা কাব্যগ্রন্থ যেগুলো তোমাদের ঠোঁটস্থ আছে মনে হয়, সেইগুলো দু একটা মনে রাখবে। হে প্রেম হে নৈঃশব্দ, এটা তো প্রথম কাব্যগ্রন্থ। তারপরে ধর্মে আছো জিরাফেও আছো, মনে পড়েছে আশা করি তোমাদের। ধর্মে আছো জিরাফেও আছো, হ্যাঁ ওটাও হবে। প্রভু নষ্ট হয়ে যায়, এটা হবে। ঠিক আছে, এইগুলো তোমরা পড়েছো। হেমন্ত যেখানে থাকে, পাতাল থেকে ডাকছি, মানুষ বড় কাঁদছে, পরশুরামের কুঠার। ঠিক আছে, যেতে পারি কিন্তু, দারুণ কাব্যগ্রন্থটা না, যেতে পারি কিন্তু, হুম, একবার কেন যাব, তিনবার নয়, যেতে পারি কিন্তু কেন যাব। তো বেশ, নামগুলো এত সুন্দর সুন্দর কাব্যগ্রন্থগুলো যে মনে থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে তার কাব্য কবিতা, বাংলা কাব্য কবিতার কথা বলছি। কিশোরদের অনেক ছড়া লিখেছেন তিনি, কিন্তু অনুবাদের বিষয়ে আসতে হবে শক্তি চট্টোপাধ্যায়। অনুবাদ তিনি কিন্তু শুধু এই যে গালিবের শায়রি বা শেরগুলোকে বা গজলগুলোকে অনুবাদ করেছেন সেটা নয়, তিনি প্রথম অনুবাদ শুরু করেছিলেন ওমর খৈয়ামকে দিয়ে। ওমর খৈয়ামের রুবাইকে অনুবাদ করেছেন তিনি 1969 সালে। তারপরে কালিদাসের মেঘদূত কাব্য অনুবাদ করেছেন 1972 সালে। তারপরে গালিবের কবিতা, হুম, ওভাবে নয়, সিরিয়ালি বলতে হবে, সাল ওয়াইজ বলছি আমি, ঠিক আছে। তো প্রথম হচ্ছে ওমর খৈয়ামের রুবাই 1969, তারপর 1972 আসছে কালিদাসের মেঘদূত, তারপরে 1975 যেটা তোমাদের টেক্সট, ঠিক আছে, ওটা 1975 আয়ান রশিদ এবং তিনি মিলিতভাবে অনুবাদ করেছিলেন গালিবের কবিতা। নামটা ছিল বইটার গালিবের কবিতা।
1975 সালে প্রকাশ। এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। তারপরে তিনি ইয়ে করলেন, অনুবাদ করলেন পাবলো নেরুদার প্রেমের কবিতা। এভাবে তোমাদের কি বইয়ে ছক করে কোথাও দেওয়া আছে? দেখলাম না তো। আচ্ছা ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে তাহলে পাবলো নেরুদার প্রেমের কবিতাগুলোকে তিনি ইয়ে করলেন, অনুবাদ করলেন 1976 সালে। তারপরে কুমার সম্ভব, যেটা তনুশ্রী বলছো, কুমার সম্ভব 1976 সালে। তারপরে হাইনে প্রেমের কবিতা আছে, হাইনের 1979 সালে। তারপর লোরকার কবিতা আছে ওই বছরই 1979 সালে। 10 বছরের শ্রেষ্ঠ নিগ্রো কবিতা, সেটা তিনি যৌথভাবে প্রকাশ করেছেন, যেরকম আন রশিদের সঙ্গে করেছিলেন, তো সেরকমই মুকুল গুহের সঙ্গে প্রকাশ করেছিলেন। তারপরে হচ্ছে তোমার ইয়ে জিব্রালের, কলিল জিব্রালের শ্রেষ্ঠ কবিতা, প্রীতিশ নন্দীর কবিতা, মায়াকোভিস্কের কবিতা, তারপর অনেক এভাবে অনেকগুলো সংকলন করে, টোটাল 14টা কবিতার সংকলন আছে, অনুবাদের সংকলন 14টা, একদম 1992 সাল পর্যন্ত শুরু করেছেন ওমর খৈয়ামকে দিয়ে 1969 সালে, শেষ করেছেন 1992 সালে আমেরিকান ইন্ডিয়ান শ্রেষ্ঠ কবিতা, তার শেষ অনুদিত গ্রন্থ। টোটাল 13টা মতো তিনি অনুদিত গ্রন্থ প্রকাশ করেছিলেন। তাহলে এগুলোর মধ্যে যেটা তোমাদের টেক্সট, সেটা কত নাম্বার? সেটা 3 নাম্বার, গালিবের কবিতা। গ্রন্থটার নাম হচ্ছে গালিবের কবিতা, সাল হচ্ছে 1975। একা নয়, যৌথভাবে প্রকাশ করেছিলেন আয়ান রশিদ এবং গালিব, তোমার শক্তি চট্টোপাধ্যায়, দুজন অনুবাদক। হ্যাঁ, এবারে বিষয় কি না যে দেখো, যিনি অনুবাদক তারও তো নিজের জীবন দর্শন কিছুটা প্রভাবিত করবে, মানে সেই কবিতাকে। তো অনেকটা মানে জীবন দর্শনের দিক থেকে গালিবের সঙ্গে আমরা মিল পাচ্ছি শক্তি চট্টোপাধ্যায়। দেখো, শক্তি চট্টোপাধ্যায়ের যে কবি স্বভাব, সেটা দুটো দিক দেখতে পাই আমরা। মানে কবি সত্তা, বাস্তব জগতের প্রতি একটা আকর্ষণ রয়েছে, আর তার চেতনা জগতে একটা সেই অবাধ বিচরণের একটা প্রবল বাসনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ভাবুকতা তার মধ্যে রয়েছে, অনেক মানে বিচক্ষণতাও রয়েছে, ভাবনা চিন্তার জগতেই বেশি বিরাজ করছেন। সমর সেন যেরকম ব্যতিক্রমী সত্তা ছিল, ব্যতিক্রমী কবি ছিল, অন্যান্য কবিদের থেকে একটু আলাদা, সেরকম শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি। জীবনে যে গতিময়তা তাকে আকর্ষণ করছে, তার জন্য তার কবিতাতে আমরা দেখতে পাচ্ছি স্টেশন, রেল স্টেশন, প্ল্যাটফর্ম, নদী, নৌকা, জাহাজ, এগুলোকে বারবার তিনি ব্যবহার করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম হঠাৎ দেখা কবিতাতে মানে ট্রেনকে ব্যবহার করেছেন। ট্রেন মানে জীবনের ওই গতিময়তাকে বোঝাতে চাইছে, জীবন কার জন্য থেমে থাকছে না, এগিয়ে চলাই হচ্ছে, বা এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। তার জন্য দেখবে হঠাৎ দেখা কবিতা পড়বে রবীন্দ্রনাথের। নেক্সট আছে তোমাদের, যদি পিজি কোর্স করো সেখানে হঠাৎ দেখা কবিতাটা আছে। তো এইরকমই কিন্তু সেই শব্দগুলোকে ব্যবহার করেন কবিতাতে শক্তি চট্টোপাধ্যায়। রেল স্টেশন, প্ল্যাটফর্ম, নদী, নৌকা, জাহাজ, এগুলো থেকে থেমে থাকার জিনিস নয়, এগুলো কিন্তু সচল বা সচলতাকেই কিন্তু ইঙ্গিত দেয়। তাহলে এগুলোই হচ্ছে তার, মানে গতি ছিল তার প্রিয়, স্থিরতা কিন্তু নয়। তবুও এটা একটা সত্তা দেখতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রেম, নারী, প্রকৃতি, এই তিনটে জিনিস তার কবিতাতে বারবার ফিরে আসছে। তার জন্য তিনি এই যে গালিবের শায়রিগুলোকে অনুবাদ করছেন, এখানে তো প্রেমের অনুষঙ্গই বেশি আছে। তবুও একটা জিনিস কি হচ্ছে না, আমাদের জীবনে একটা আমরা মোটো তৈরি করে নিই যে এগিয়ে চলার নামই জীবন, কিন্তু তবুও আমাদেরকে কিন্তু মাঝে মাঝে, সবসময় কি সেই পজিটিভিটিটা থাকে? কখনো কখনো পিছনেও ফিরে তাকাতে হয়। স্মৃতি এসে কিন্তু নাড়া দেয় এবং আমাদের ভাবতে শেখায় বা ভাবতে চেষ্টা করে, মানে চেষ্টা করায়। তখন আমরা কি করি না, দুটোর মাঝামাঝি একটা জায়গাতে চলে আসি, একটা দ্বন্দ্বময়তা সৃষ্টি হয়ে যায়, এগিয়ে যাব নাকি পিছনের কিছু ভাববো। এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু কাজ করতো মাঝে মাঝে। অনেক সময় কবিতা লিখতে লিখতে বিরক্ত হয়ে যেতেন, কবিতার শব্দ খুঁজে পেতেন না, তখন তিনি অনুবাদ করতেন। মানে বুঝতে পারছো, যখন কবিতা থেকে একঘেয়েমি চলে আসছে, কবিতা লিখতে লিখতে শব্দ ছন্দ হারিয়ে ফেলছেন, তখন তিনি অনুবাদে চলে আসছেন। আর সেই মুহূর্তের ফসল হচ্ছে তার এই অনুদিত সাহিত্যগুলো। চতুর্দশপতি কবিতাও বেশ কিছু লিখেছেন, মানে 4 লাইনের যে 14 লাইনের যে কবিতাগুলো, সেগুলো লিখতেও তিনি ভালোবাসতেন। মৃত্যু চেতনা তার কবিতার মধ্যে ছিল, মৃত্যু বারবার এসেছে তার কবিতাতে, এবং এত বেশি বার এসেছেন বা বিভিন্ন রকম মৃত্যু তিনি প্রত্যক্ষ করেছেন, সেগুলো ছাপ কিন্তু পড়েছে। এমন বাঙালি কবি খুব রেয়ার। রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনা একটা মহান এবং সুন্দর, তার মৃত্যু চেতনাটা কিন্তু তার বিপরীতে অবস্থান করছে, একটা ভয়ঙ্কর রহস্যময় তার মৃত্যু চেতনা। ঠিক আছে,
যেতে পারি কিন্তু কেন যাব, ওই কবিতাতে মৃত্যু চেতনা কিন্তু তার ওই কাব্যগ্রন্থে রয়েছে। যেমন লাইন একটা বলে দিচ্ছি, এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয় যেতে পারি, যে কোনো দিকে আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব, সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো। বুঝতে পারলে যে মৃত্যু আহ্বান করছে, শ্মশানের কথা বলা হচ্ছে, গঙ্গার তীরের কথা বলা হচ্ছে, চিতাকাঠের কথা বলা হচ্ছে, কিন্তু কেন যাব। দেখো জীবন দর্শন পড়লে কত কি জানা যায়। তার বয়স 34 বছর বয়সে তিনি বিয়ে করেছেন, 62 বছর বয়সে তার মৃত্যু। বিয়ের পরে কতদিন বেঁচে ছিলেন, কত। 1 মিনিট দাঁড়াও, 16 17 না বেশি হবে, আমি ভুল বলেছিলাম হয়তো। হ্যাঁ ওই 27 28 এরকমই হবে। তো ব্যাপার হচ্ছে যে সংসার জীবনটাও সেইভাবে কিন্তু তিনি মানে ভোগ করতে পারেননি, অনেকটা কম সময় তার সংসার জীবনটা। তার জন্য সে এই কবিতাতে যেন সেই ছাপটাও খুঁজে পাচ্ছি আমরা, যে যেতে পারি কিন্তু কেন যাব, সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, অর্থাৎ আমি সংসার করব, আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই। অর্থাৎ তার মৃত্যু চেতনাটা কিন্তু একটু অন্যরকম, ভয়ঙ্কর, বীভৎস, রহস্যময়, এবং তিনি বাঁচতে চান, মৃত্যুকে গলায় মেলাতে চাইছেন না, সেটাও বুঝতে পারছি। এবারে আসি যে অনুবাদের বিষয়ে। ছন্দতে আমরা দেখতে পাচ্ছি যে তার কবিতাগুলো কিন্তু দীর্ঘ, অনেক বড় বড় যে লাইনগুলো সেগুলো কোন ছন্দ হবে, লাইন যদি অনেক বড় হয় সেগুলোর ক্ষেত্রে কোন ছন্দ হয়। এই মন্দাক্রান্তা কোথা থেকে এলো, সেই সংস্কৃতে মন্দাক্রান্তা আজ বাংলাতে নেই। অক্ষরবৃত্ত, মধ্যযুগে পয়ার ছন্দ যেগুলোকে বলা হতো, তো বেশিরভাগ ক্ষেত্রে সেই ছন্দের তার যেগুলো ভাবনা চিন্তার অনুরণন যেসব কবিতাতে রয়েছে সেগুলো এই ধরনের কবিতা, মানে এই ধরনের ছন্দ। দেশ বিদেশে প্রচুর কবিতাকে তিনি কিন্তু অনুবাদ করেছেন, এবং অনুগত বা আনুগত্য প্রদর্শনের যে বিষয়টা সেটা খুব একটা ছিল না কবিতাতে, কিন্তু অবাধ মানে অনুবাদে অবাধ বিচরণ করেছেন, একটা নিজেরই যেন সত্তা তৈরি করেছেন সেই জায়গাতে। সংস্কৃত গ্রন্থকে অনুবাদ করছেন, ইংরেজি গ্রন্থকে অনুবাদ করছেন, হিন্দিকে অনুবাদ করছেন, বিভিন্ন ভাষা অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজ অনেকগুলো তার ক্ষেত্রে ছিল, একটা ভাষা থেকে কিন্তু অনুবাদ করছেন না। দেখো মধ্যযুগের যে মানে আমাদের সংস্কৃত যে গ্রন্থগুলো সেগুলো সংস্কৃত ভাষা, যেগুলো কালিদাসের কথা বলছি সংস্কৃত ভাষা, এই যে গালিবের কথা বলছি এটা উর্দু ভাষা, তারপরে ওই যে ইয়ের কবিতাগুলো বললাম, বিদেশি লেখকদের কবিতাগুলো বললাম পাশ্চাত্যের, তাদের তো ইংরেজি ভাষা। তাহলে বুঝতে পারছো যে কতগুলো সোর্স ল্যাঙ্গুয়েজ তার ক্ষেত্রে বর্তমান ছিল, সব কিছুকেই কিন্তু তিনি বাংলাতেই অনুবাদ করেছেন। টার্গেট ল্যাঙ্গুয়েজ কিন্তু তার ক্ষেত্রে মূলত একটা বাংলা, কিন্তু সোর্স ল্যাঙ্গুয়েজ অনেকগুলো। আচ্ছা এবারে আলোচনা করি যে আজকে বললাম 9টা পর্যন্ত ক্লাস করাবো, 9টা 9:30 হবে। দেখো দুটো তোমাদের আছে, শুনতে পেলাম না কিছু বলছো। হ্যাঁ ক্লাসটা রেকর্ড করছি। দুটো তোমাদের আছে শের যেগুলোকে বলা হচ্ছে, মূলত এগুলো গজলেরই অংশ, প্রথম অংশগুলো। আর যেটা একটু অন্যভাবে দেওয়া আছে বাংলাগুলো, দেখো কতভাবে দেওয়া আছে। প্রথমত বাংলা উচ্চারণটা দেওয়া আছে, ভাষাটা একই কিন্তু উচ্চারণ বাংলা, ওটা দিয়েছেন কে না শক্তি চট্টোপাধ্যায়। তারপরে তিনি অনুবাদ করেছেন সেটা দিয়েছেন, অর্থাৎ উচ্চারণটা দিয়েছেন সেই উচ্চারণেই যে মূল উচ্চারণ সেটাকে দেওয়ার চেষ্টা করেছেন, ভাষাটা বাংলা মানে লেখাটা ফন্টটা বা বর্ণটা বাংলাতে, তারপরে তিনি বাংলাতে অনুবাদ করেছেন। আর মূল যেটা সেটা তো উর্দু ভাষাতে, দেখবে উর্দু ভাষাও দেওয়া আছে মূলটা, যেটা একদম মূল ভাষা সেই উর্দু লেখাটাও দেওয়া আছে। কে কে পড়তে পেরেছো উর্দু লেখাটা, কেউ পেরেছো? আচ্ছা তো ব্যাপার হচ্ছে তারপর উর্দু আছে, উর্দুর পরে যখন হিন্দিতে কেউ অনুবাদ করেছে সেটাও দেওয়া আছে। আর তারপরে হিন্দি যদি না পড়তে পারো
তাহলে যেটা ফন্টগুলো, বর্ণগুলো, লেটারগুলো ইংলিশে করে হিন্দি উচ্চারণটা দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছো যে আসল হচ্ছে ওই প্রথম দুটো যেখানে হিন্দি উচ্চারণটা দেওয়া হয়েছে বা উর্দু উচ্চারণটা দেওয়া হয়েছে, তারপর বাংলাতে সেটা অনুবাদ করা হয়েছে। ওই দুটো অংশই হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের গ্রন্থে। বাকি যে তিনটে পরপর দেওয়া আছে ওই উপরোক্ত সেটির মূল উচ্চারণ বা উৎস কিছু একটা লেখা ছিল, উপরে প্রিন্টটা উড়ে গেছে। তো যাই হোক, ওইখান থেকে বাকি যে তিনটে আছে ওই তিনটে কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের গ্রন্থে নেই। এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে বই। তো কীরকম আছে দেখো, মেন যেটা সেটা এরকম উচ্চারণটা হবে, না গুলে নগমাহু না পর্দায় পর্দায় সাজ, ना गुले नगमा हूँ ना पर्दाए साज, मैं हूँ अपनी शिकस्त की आवाज़। এখানে কয়েকটা নতুন শব্দ আছে যেগুলো হয়তো জানো না, বা হয়তো সেগুলো আলোচনাতে আসে না, তার জন্য খুব একটা জানা নেই। এবারে ব্যাপার হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায় কীভাবে লিখেছেন, না হি কিলে নগমা হুঁ না পর্দায় সাজ, मैं हूँ अपनी शिकस्त की आवाज़। আর না হি গিলে এই যে কথাটা, বা না পর্দায়ে সাজ, এগুলো এমনভাবে জয়েন করেছেন যে মানুষ এগুলো উচ্চারণ করতে পারবে না। তোমাদের বই আলোচনাতেও দেখলাম এরকমই আছে যে এই শব্দগুলোকে যেন সমাসবদ্ধ পদের মতো করে দিয়েছেন, ওগুলো টুকরো টুকরো করে উচ্চারণ হবে। তিনি কি করেছেন, জয়েন করে দিয়েছেন। না গিলে নগমা হুঁ না পর্দায়ে সাজ, मैं हूँ अपनी शिकस्त की आवाज़। শক্তি চট্টোপাধ্যায়ের যেটা তোমার মূল তিনি দিয়েছেন যেটা, সেটা ওইভাবে জয়েন্ট করেছেন, তার জন্য জয়েন্টটাই লিখবে। আর তুমি লিখতে পারো নিজের মতো করে যে মূল বিষয়টা এরকম, না গিলে না গিলে নগমা হুঁ না পর্দায়ে সাজ, পর্দা এ সাজ আলাদা করে লিখতে হবে, मैं हूँ अपनी शिकस्त की आवाज़। তো এখানে বলা হচ্ছে না গিলে নগমা হুঁ না পর্দায়ে সাজ, আমি কি নয়। এখানে নগমা শব্দের অর্থ আর সাজ শব্দের অর্থ জানতে হবে। পর্দা শব্দটার অর্থ সবাই জানো, যেটাকে পর্দা করা বলে না, আড়াল করা বা ঢাকা দেওয়ার কথা হচ্ছে, অর্থ হচ্ছে পর্দা করা, পর্দা। তো এখানে বলছে যে আমি কোনো গিলে নগমা, বা আসলটাতে বলা হচ্ছে গুলে নগমা, কোনো একটা নগমা, নগমা শব্দের অর্থ কি বললাম, গানকে বোঝায়, বলে না নগমা ছেড় রাহা হে। তো সেই কোনো গানকে বোঝানো হচ্ছে, মানে সুরেলা কোনো সঙ্গীতকে বোঝানো হচ্ছে। কোনো আমি সেই সুরেলা সঙ্গীত নয়। না না পর্দায় সাজ, সাজ শব্দের অর্থ কি, সাজ শব্দের অর্থ এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলোর অর্থগুলো কাছাকাছি। সাজ শব্দের অর্থ কিন্তু সেই সুর বা সেই সুরের নিয়ম, সেই কথাটাই বলা হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে দেখে আমাকে হয়তো অনেক কি বলবো, প্রস্ফুটিত ফুলের মতো, এখানে গুল শব্দটা বলছে না, এখানে তোমার যেটা শক্তি চট্টোপাধ্যায় সেখানে গিলে শব্দটা আছে, কিন্তু অরিজিনালি এটা গুল শব্দ হবে। তো সেখানে বলা হচ্ছে যে সেই নাগমা কোনো একটা সুরের খেয়া বলি, বা আমরা কি বলবো এটাকে, সাজ অর্থে হচ্ছে তোমার সুরের মূর্ছনা যেটাকে বলা হয়, সেই জিনিসগুলো, অর্থাৎ কোনো একটা ভালো বিষয়কে এখানে বোঝাতে চাওয়া হচ্ছে, কোনো একটা সুন্দরতম কোনো বিষয়, যেটা একটা মানুষের বহিরা অবয়ব হতে পারে, যে একটা মানুষকে দেখে খুব হাসি খুশি, এত সুন্দর আলোচনা করে, এত সুন্দর কথা বলে, এত হাসি খুশি, তাকে দেখে আমরা তাকে ভাববো যে মানুষটা বেশ কিন্তু ভালো আছে, ভেতর থেকে বেশ সুখে আছে, তার জন্য। হুম। আর সেই বৈশিষ্ট্যগুলোকে এখানে আরোপ করা হচ্ছে এই ধরনের শব্দ দিয়ে। ওই যে সুর, সাজ, নগমা, এগুলো সেই উন্নত মানের কোনো কিছু গানের ক্ষেত্রে যে ইয়েগুলো অনুষঙ্গগুলো থাকে, সেগুলোকে ব্যবহার করে দেখাতে চাওয়া হচ্ছে একটা মানুষের জীবনকে, মানুষ জীবনে কত খুশি আছে, কত হ্যাপি আছে, তার জীবনটা একদম সেই পর্দায় সাজ বা নাগমাই সাজ এরকম কিছু একটা জায়গাতে চলে গেছে, এবং মনে হচ্ছে সেই মানুষটা বিশাল হাসি খুশি, কিন্তু পরের লাইনেই অন্তঃস্থলের খবর দিচ্ছেন সেই গালিব, मैं हूँ अपनी शिकस्त की आवाज़। শিকস্ত বলতে পরাজয়, বিফলতা, ভেঙে পড়া, এগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে আমি হচ্ছি আসলে আমার, কি বলছে, শিকস্ত কি আওয়াজ, শিকস্ত মানে আমার ভেঙে পড়ার, আমার পরাজয়ের, আমার বিফলতার আওয়াজ বলতে এখানে কোনো সুরকে বোঝাতে চাওয়া হচ্ছে, বা তার কথা,
আমার কাছ থেকে যেগুলো বেরোয় সেগুলো হচ্ছে শিকাস্তের কথা। শিকাস্ত মানে পরাজয় বা বিফলতার কোনো একটা গল্প, কিন্তু সেটাকে মানুষ এমনভাবে নিচ্ছে তাহলে বাইরে থেকে দেখে মনে হচ্ছে বিশাল, কিন্তু সে সুন্দর, কিন্তু ভেতরে ভেতরে যে মানুষটা কতটা দহনে আছে সেটা বোঝা যায়। কবি সাহিত্যিকদের ক্ষেত্রে এটা ঘটে, যেমন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, একজন চণ্ডীমঙ্গলের কবি। তিনি কি করছেন না, এমন এমন কবিতা লিখেছেন এবং নিজে লিখেছেন, কাব্যতে বর্ণনা দিয়েছেন যেখানে হাস্যরসের উদ্রেক হয়। মনে হয় কবি বিশাল রসিক, বিশাল হাস্য রসাত্মক ঘটনায় উপস্থাপন করছেন, তখন বিশাল তার জীবনে কিন্তু সুখ রয়েছে। কিন্তু কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জীবনে এত বিপর্যয়, এত ভেঙে পড়েছে, এত দুঃখ কষ্ট ছিল যে সেই মানুষটা ভাবতেই পারবে না কেউ যে সে এই রকম হাসির বিষয় লিখতে পারে, হাস্যরসাত্মক বিষয়। বিদ্যাসাগরের ক্ষেত্রেও সেম, আশা করি জানো তার মূল জীবনের কথা। শেষ বয়সে তো তিনি তো সমাজ থেকে পালিয়ে গেছিলেন, মানে তার সেই সমাজকে মানে মানে গোড়া রক্ষণশীল যে হিন্দু সমাজ সেটাকে তিনি ত্যাগই করেছিলেন, ব্রাহ্মণ বংশের ছিলেন তবুও ত্যাগ করেছিলেন, এবং বিহার ঝাড়খণ্ডে গিয়ে শেষ জীবন অতিবাহিত করেছিলেন অনেকটা সময়, কেননা সেই সমাজকে তার পছন্দ ছিল না। যে সমাজে বসবাস, যেখান থেকে বড় হয়েছেন সেটা তাকে মানে এতটা পর্যন্ত মানে তার মানে মেরে ফেলেনি, সেটাই একটা ব্যাপার, বাকি সবই কিন্তু তাকে সহ্য করতে হয়েছিল। তো সেরকমই ব্যাপার হচ্ছে মানুষের জীবনে দুঃখের মাত্রা কতটা আছে বা কতটা সে দুঃখী সেটা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাবে না সে মানুষের সঙ্গে। আর মূলত সাহিত্যিকরা, যারা কবি সাহিত্যিক হয়, তারা কিন্তু সেই ধরনের হয়, মানে তার যেটা ক্রিয়েটিভিটি সেটার দ্বারা তাকে কিন্তু বিচার করা যায় না যে সেই মানুষটা এতটাই খুশি আছে। বা এটার উল্টোটাও হয়, কেউ সারাদিন দুঃখের কবিতাই লিখছে, তাহলে এটাও মানে হতে পারে না যে তার জীবনে শুধু দুঃখই আছে। ওটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। তিনি যেভাবেই জীবনযাপন করুক না কেন, তিনি তার বিপরীতের ঘটনাগুলিও কিন্তু লিখতে পারেন বা সেইভাবে উপস্থাপন করতে পারেন। যেমন একজন নাস্তিক স্যার আধ্যাত্মিকতার কোনো একটা কাহিনী শোনাচ্ছেন তোমাকে, বৈষ্ণব পদাবলী পড়াচ্ছে, অথচ সেই স্যার হচ্ছেন নাস্তিক, দেবী দেবতাকে মানে না। ক্লাসটা করার পরে তুমি ভাববে যে স্যার এত সুন্দর বোঝালেন যে স্যারই মনে হয় মানে কি বলবো পুজো পাঠ সব কিছু করেন, এত জ্ঞান আছে, এত ডেপথ আছে, এত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছেন বেদ উপনিষদের সব জায়গার সেই পুরাণের, তাহলে স্যার মনে হয় বিশাল এগুলোর প্রতি অ্যাক্টিভ। অথচ পরে জানতে পারলে স্যার নাস্তিক। তাহলে ওটা ছিল তার ক্রিয়েটিভিটি। তো সেরকমই এখানে ব্যাপারটা, এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো এখানে তিনি বলতে দেখো বাংলা অনুবাদটা কীরকম করছেন শক্তি চট্টোপাধ্যায়, সুরের পর্দা নয় কিছুতেই, নয়তো গীতের সার, আমি শুধুই শব্দ নিজের ভেঙে যাবার। এখানে অনুবাদের ক্ষেত্রে অন্তমিলকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং একটা সাজুজ্যতা রক্ষা করার জন্য মনে হচ্ছে যেন কথাগুলো খাপছাড়া হয়ে গেছে। যে আলোচনাটা করলাম সেটা ওই তোমার ওই দুটো লাইনে মনে হচ্ছে যে ব্যাখ্যা হচ্ছে, যেটা শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, সুরের পর্দা নয় কিছুতেই, নয়তো গীতের সার, আমি শুধুই শব্দ নিজের ভেঙে যাবার। আরেকটা জিনিস হচ্ছে যে শায়েরি বা শের এগুলোর ক্ষেত্রে কি হয়, কিছু কথা যেটা মূল কথা সেটা দ্বিতীয় লাইনে থাকে, আর দ্বিতীয় কথা যেটা সেটা প্রথম লাইনে থাকে, এরকম থাকে দেখবে, এলোমেলো থাকে। উর্দুর ক্ষেত্রে এটা বেশি হয় আরো, প্রথম যে মূল বিষয়টা সেটা প্রথম লাইনে থাকবে না, ওটা দ্বিতীয় লাইনে থাকবে। ঠিক আছে, মানে দুটো লাইনকে একসঙ্গে পড়লে তবে বুঝতে পারলে যে আসল বিষয়টা কি আছে। এখানে মূল কথাটা কোথায় আছে, প্রথমে আছে না দ্বিতীয় লাইনে আছে, মূল ইয়েটা পড়ো, কবিতাটা পড়ো, দ্বিতীয় লাইনে আছে, তাই তো। তিনি নিজের কথা বলতে চাইছেন, প্রথমে তো বললেন যে বাইরে থেকে এরকম মনে হতে পারে আমি এটা আমি ওটা, কিন্তু আমি যে আসলে কি সেটা আমি হচ্ছি, দ্বিতীয় লাইনে তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এগুলো আমি কি বলছি, এগুলো তো গঠন শৈলীটা তোমাকে মনে রাখতে হবে, কবিতাটা কেমন, কবিতার বিষয় কেমন, কোন লাইনটা পরে কোন লাইনটা আগে থাকে, কোনটা মূল বিষয়, এবারে অনুবাদক কিভাবে অনুবাদ করেছেন, আর মূল বিষয়ে অনুবাদকেরটা কি। তো এখানে ভাবানুবাদই করা হয়েছে, ভাবটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু শব্দ সংযোজনের ক্ষেত্রে আমরা দেখছি যে তিনি কিন্তু শব্দের হেরফের করেছেন, এবং যদি মূলটা না পড়ে এটাকে পড়া হয়, অনুবাদটাকে পড়া হয়, তাহলে কিন্তু পাঠকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। খেয়াল করে দেখো, যেটা তোমরা মূলটা যেটা বললাম যে
না গুলে নগমা হো না পর্দায় সাজ मैं हूँ अपनी शिकस्त की आवाज, যে কথাটা বলা হচ্ছে, এটা পড়ার পরে যদি তুমি অনুবাদটা পড়ো তাহলে দেখবে বিষয়টা আরো সহজ হবে, কিন্তু ওটা তোমাকে দেওয়াই হয় না, তোমাকে জানানোই হয়নি, শুধু অনুবাদটাই পড়ানো হচ্ছে, তাহলে একটু সমস্যা দেখা দিতে পারে এই অনুবাদের ক্ষেত্রে। বুঝতে পারলে আশা করি। আরেকটা আছে দেখো, আহ, যেটারও গানটা তোমাদের কাছে পাঠিয়েছি, এটা কেউ পড়তে পারবে? দুটোই, উর্দুটা বাংলাটা, প্রথম দুটো দেখো আছে, কে পড়বে? এই যে কঠিন লাগছে নাকি, এতজন আছে কেউ পড়তে চাইছে না 11 জনের মধ্যে? বুঝলাম না, উর্দুটা বাংলাতে মানে উর্দু ভাষা তো পড়তে পারবো না। না না, উর্দুর উচ্চারণটা বাংলাতেই দেওয়া আছে, প্রথমে বাংলাতে দেওয়া আছে তারপরে অনুবাদ দেওয়া আছে, ওটাই বললাম। সব মিলে এটা না দ্বিতীয় অনুবাদটা? ভাষাটা উর্দু, লেখাটা বাংলা। এটা দ্বিতীয় অনুবাদটা? হ্যাঁ, দ্বিতীয় অনুবাদটা 2 নম্বরের দেখো, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট যেটা রয়েছে। हजारों ख्वाहिश ऐसी के हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान लेकिन फिर भी कम निकले। হাজার কামনার প্রতিটি প্রাণ কারে পূর্ণ কত হলো, কত না কম হলো। হুম, তো কোনটা পড়তে ভালো লাগলো বা কোনটা বুঝতে পারছো মনে হচ্ছে, অনুবাদটা না অরিজিনালটা? আমরা হিন্দি টুকটাক জানি বাঙালিরা, তো হিন্দিটা মনে হচ্ছে কি না যে ছন্দ অলংকার সেগুলো সব কিছু যেন মেনে তৈরি করা হয়েছে। হ্যাঁ, হিন্দিটা পড়তেই ভালো লাগছে। হুম, हजारों ख्वाहिश ऐसे कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमा लेकिन फिर भी कम निकले। এইভাবে মানে পড়তে হবে তোমাকে একটু থেমে থেমে, তাহলে বিষয়টা মানে এখানে দুটো পার্টে ভাগ করে একটা লাইনকে, হাজারো খ্বাহিশ ऐसे के हर ख्वाहिश पे दम निकले। আচ্ছা, হাজারো খ্বাহিশ, খ্বাহিশ শব্দের অর্থ কি? ইচ্ছা বা ইচ্ছা, স্বপ্ন। কামনা, ইংরেজিতে বলতে পারি উইশ, উইশ বলি না, WISH, উইশ। হাজারো খ্বাহিশ ऐसे মানে হাজার হাজার ইচ্ছে কামনা রয়েছে এমন, হর খ্বাহিশ পে দাম নিকলে, প্রতিটা ইচ্ছা বা কামনার ক্ষেত্রে মানে স্বপ্নগুলোকে পূরণ করতে গিয়ে মৃত্যু চলে আসতে পারে, অর্থাৎ আমাদের একটা জীবন মানে কি বলবো, কম পড়ে যাবে সেই স্বপ্নটাকে পূরণ করতে। আমাদের জীবনে হাজার হাজার স্বপ্ন রয়েছে, যার মধ্যে একটাকে পূরণ করতে আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়, মানে একটা স্বপ্নকেই ফুলফিল করতে আমাদের পুরো জীবন চলে যায়, ফার্স্ট লাইনের অর্থ এটাই কিন্তু। হাজারো খ্বাহিশ ऐसे কে হর খ্বাহিশ পে দম নিকলে, এত হাজার হাজার আমাদের ইচ্ছা মানে আবেগপ্রবণ হয়ে আমাদের এত স্বপ্ন, এত ইচ্ছা, এত কামনা বাসনা চলে আসে যে আমরা সেগুলোকে ফুলফিল করা তো দূরের কথা, একটাকে নিয়ে যদি পড়ে থাকি, একটা স্বপ্নকে নিয়ে, সেটার জন্যই আমাদের পুরো জীবন চলে যাবে। মানে খেয়াল করে দেখো, কিছু কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে সার্থক করতে ধরো চাকরি পাওয়ারই স্বপ্ন, 30 বছর 35 বছর একটা মানুষের চলে যেতে পারে, অর্ধেকের বেশি জীবন। আবার কেউ কেউ সে ওই ধরনের, যদি ওটা চাকরির স্বপ্ন, আলাদা আরও কিছু স্বপ্ন রয়েছে যেটা ফুলফিল করতে তার 50 বছর চলে গেল, যখন পেলো এখন জীবনের শেষ প্রান্তে এসেছে সেই মানুষটা, এরকমও তো হয় না। সব স্বপ্ন তো সমান হয় না, কিছু কিছু স্বপ্ন যেটা বড় স্বপ্ন জীবনের, সেটা বড় সময়ও লাগে পূরণ হতে, এমন মানুষ আছে যেটা পূরণ হবেও না, তখন সেই মানুষ হোপ তথা আশা ছেড়ে দেয় সেটার প্রতি। নিচের লাইনে হোপ তথা আশার কথা আছে দেখো, বহুত নিকলে মেরে আরমা বা আরমান, আরমান উচ্চারণ করে না, আরমা উচ্চারণ করে। তো এখানে বলা হচ্ছে বহুত নিকলে মেরে আরমা, আরমা শব্দের অর্থই কিন্তু এখানে সেই হোপ, বা বাংলাতে বলবো আশা বা স্বপ্ন, কোনো একটা আশা নিয়ে আমরা থাকি। তো আমাদের অনেক সেই স্বপ্ন বা আশা, এগুলো কিন্তু নিকলে শব্দের অর্থ কি, বহুত নিকলে মেরে আরমা মানে কি? বের হওয়া, নিকলে অর্থ হচ্ছে বের হওয়া। হ্যাঁ, অনেক স্বপ্ন আশা কিন্তু বার হচ্ছে মনের অন্তঃস্থল থেকে, লেকিন ফির ভি কাম নিকলে, তবুও যেন কম বার হচ্ছে, মানে আরও কত আশা রয়েছে মনের মধ্যে, আমি যখন লেখালেখি করছি, এগুলোকে প্রকাশ্যে আনছি, তখনও মনে হচ্ছে কম হয়ে গেল, আরও ছিল আমার, কিছুক্ষণ পরে মনে হবে আরেকটা মনে পড়েছে। বুঝতে পারলে, এরকম বিষয়টা এখানে বোঝানো হচ্ছে, মানে প্রথম লাইনে বলা হচ্ছে হাজারো খ্বাহিশ ऐसे কে হর খ্বাহিশ পে দম নিকলে, এত এত স্বপ্ন রয়েছে আমাদের, এত এত
মানে কামনা বাসনা বা ইচ্ছা কামনা রয়েছে যেগুলো আহ, একটা স্বপ্ন পূরণ করতেই আমাদের একটা পুরো জীবন কেটে যায়। হুম। আবার দ্বিতীয় লাইনে হচ্ছে বহুত নিকলে মেরে আরমা লেকিন ফির ভি কম নিকলে। আবার যখন আমি সেগুলোকে ক্যালকুলেট করতে যাচ্ছি যে কতগুলো আমার আছে আরমা বা আমার কতগুলো স্বপ্ন বা হোপ আছে, সেগুলোকে যখন বার করছি মন থেকে আমি, তখন দেখছি আর কম হয়ে যাচ্ছে, আরও অনেক আছে সেগুলোকে, মানে গোনা সম্ভব নয়, সংখ্যাতে আনা যাবে না। মানুষের মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলোকে কিন্তু মানে ধরার ক্যাপাসিটিটা মানুষের নেই। অর্থাৎ প্রতিদিন নিত্য নতুন আমাদের আশা আকাঙ্ক্ষা হোপ তৈরি হতে থাকছে। এবারে দেখো অনুবাদে যেটা করেছেন শক্তি চট্টোপাধ্যায়, হাজার কামনার প্রতিটি প্রাণ কাড়ে পূর্ণ কত হলো কত না কম হলো। আমার মনে হচ্ছে তোমরা অনুবাদটা আরো ভালো করতে পারবে। জানি না, আমার অনুবাদটা কিন্তু ভালো লাগেনি। মনে হচ্ছে না যে তোমরা আরো সহজ সরল ভাবে আমার করতে। ভালো লেগেছে এটা, গালিবের অনুবাদ দুটোই আমার ভালো লেগেছে। আমি মূলটার কথা বলছি না, আমি অনুবাদটার কথা বলছি। পরের যে লাইনটা, এই যে হাজার কামনার প্রতিটি প্রাণ কাড়ে পূর্ণ কত ওটাও হলো কত না কম হ্যাঁ, হলো, এটা শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন, ওপরেরটা নয়। উপরেরটা গালিবের লেখা আর নিচেরটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, বুঝতে পারছো? যেটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সেটা যদি শুধু তোমাকে দেওয়া হয় তাহলে সেই মূল রসটা পাচ্ছো, যেটা আগে বললাম আলোচনা করলাম। তনুশ্রী, ওটার কোনো অর্থই খুঁজে পাওয়া হ্যাঁ, যাচ্ছে না। তনুশ্রী যেটা পড়লে সেটা গালিবের সাইডই ছিল। আর এই যে হাজার কামনার প্রতিটি প্রাণ কাড়ে পূর্ণ কত হলো কত না কম হলো, দ্বিতীয় যেটা পড়লে সেটা শক্তি চট্টোপাধ্যায়। তাহলে বলো, তোমাকে যদি প্রথমটা ওই হাজারো খ্বাহিস ऐसे कि हर খ্বাহিস পে দাম নিকলে, ওইটাকে আমি বাদ দিয়ে দিলাম, ওটা তোমাকে জানালামই না। তোমাকে শুধু পড়ালাম হাজার কামনার প্রতিটি প্রাণ কাড়ে পূর্ণ কত হলো কত না কম হলো, এইটুকুটা তোমাকে পড়ালাম, তখন কেমন লাগবে? তখন কিছু ভালো। খুঁজে পাবে না। আসলে কি, এই যে খ্বাহিস মানে ইচ্ছা, কামনা, উইশ, এত সমার্থক শব্দ আছে এই বাংলা ইংরেজিতে। তারপরে দাম নিকলে, এখানে মৃত্যু সন্নিকটে, এটাও তো আমরা করতে পারি। প্রাণকারে শব্দটা কেমন লাগছে? হাজার কামনার প্রতিটি প্রাণ কাড়ে, ওই কথাটাই বলছি, কিন্তু শব্দ সংযোজনটা আমার মনে হচ্ছে কেমন একটু অন্যরকম খটোমটো লাগছে অনুবাদে। যে হাজারো খ্বাহিস ऐसे, অর্থাৎ কি হাজার হাজার আহ, কামনা বাসনা এই রূপ যে প্রতিটি মৃত্যুকে ছুঁয়ে যায়, এভাবেও তো করা যায় না অনুবাদটা। মানে বুঝতে পারছো, আমি শব্দ সংযোজনের কথা বলছি, যেখানে কবিত্ব যে ব্যাপারটা আছে সেটাও পূর্ণ হবে না, অনুবাদটা হবে, ওটাকে বলা হয় ভাবানুবাদ। ঠিক আছে, এখানে ভাবানুবাদ করা হয়েছে কিন্তু শব্দ সংযোজনটা একটু আলাদা হয়েছে, এটা তোমাদের নোটেও লিখতে হবে যে এই ভাবানুবাদের ক্ষেত্রে শব্দ সংযোজন আরও কিছু হতো। অর্থাৎ যে প্রাণ কাড়ে, এটা কাব্যিক ভাষা যেন মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে সাধারণ কোনো শব্দ। বুঝতে পারলে? এখানে অনুবাদটা তোমাকে বিচার করতে হবে যে শক্তি চট্টোপাধ্যায় যেটা অনুবাদ করলেন প্রথম কথা দুটোর, এটা কি রকম হলো, এটা কি রকম হলো না, এটা হলো তোমার ভাবানুবাদ হয়েছে কিন্তু সেখানে শব্দ সংযোজনটা একটু অন্য রকম হয়েছে, বাস এটুকু তোমাকে লিখতে হবে। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো অনুবাদের থেকে মূলটা পড়ে, মূলের ভাষাটা যদি জানো, মূলটা পড়ে আরো বেশি কিন্তু বুঝতে পারবে। তোমাদের কেমন লেগেছে জানি না, আমার অনুবাদগুলো কিন্তু খটোমটো লেগেছে, প্রথমে লেগেছিল, তারপর তোমাদের আলোচনাগুলো পড়লাম, দেখছি ওখানেও ওরকমই লেখা না, আছে। বইতে ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা তো বেশ ভালো লেগেছে। আর এই মানে ব্যাখ্যা ওটা তোমার না বেশ না না ভালো লেগেছে, মানে ব্যাখ্যাটা স্যারটা কি শক্তি দিয়েছে সেটা চট্টোপাধ্যায়ের দেখো। ব্যাখ্যা হয়তো দেয়নি, ওটা মূল যে না, মানে শক্তি মূল যেটা। চট্টোপাধ্যায়ের কথাটাকেও আলোচনা করা হয়েছে। ঠিক আছে। না, আহ, বলেছেন যে উনি লোক মানে কবিতাটা যে মূল যেটা যতটা দম আছে বা অনুবাদে সেটা নেই। হ্যাঁ, ওটাই আমি কথা বলছি, খেয়াল করে দেখো, সমালোচনাটা কিন্তু ওরকমই আছে যে প্রথমেরটাও দেখো যে কিছু কিছু শব্দ যেগুলো কিন্তু মানে যে সাযুজ্য হ্যাঁ, বোধটা আসে যেভাবে সেগুলো রাখা হয় কিন্তু যে নেই। বাংলা হ্যাঁ। অনুবাদে হুম। অনেক শব্দকেই দেওয়া হয়। হুম। তোমাকে যেটা দ্বিতীয় গজলটার আলোচনা আছে না, ওইটা মূল গজলের আলোচনাটা দিয়েছে। মানে তনুশ্রী বলতে চাইছে যে গজলের যে আলোচনাগুলো ওগুলো হ্যাঁ হ্যাঁ সুন্দর। হ্যাঁ, তনুশ্রী বলতে চাইছে গজলগুলো সুন্দর।
আর শক্তি চট্টোপাধ্যায় যেটা অনুবাদ করেছেন আমি বলতে চাইছি সেটা শুধু দিলে সুন্দর লাগতো না, বুঝতে পারলে? আসলে মূলটা পড়ছো, তারপরে শক্তি চট্টোপাধ্যায়ের কথাটা পড়ছো। মূল প্রথম যেটা লেখা আছে, একদম প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে গালিভের, তারপরে সেটাকে বাংলাতে করা আছে সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের। এই বিষয়টা বুঝবে, ঠিক আছে? তারপরে এখানে আলোচনার বিষয় ওইটাই যেটা আমি বলছি, যে শক্তি চট্টোপাধ্যায় কতটা কাছাকাছি গেছেন অনুবাদ করে, ঠিক আছে? ওটাই বিচার্য বিষয় এখানে। তো মূল বিষয়টাকে লিখতে হবে। মূল যেটা হচ্ছে আসলটা তো আবার অন্যরকম, প্রথমটার ওখানে গুল শব্দটাকে গিলে করে দিয়েছেন শক্তি চট্টোপাধ্যায়। তাহলে গুল শব্দের অর্থ হচ্ছে ফুল বা প্রিয়তম, আর গিলে শব্দের অর্থ কিন্তু অন্য কোনো অর্থ দাঁড়াচ্ছে, ঠিক আছে? সেটাও আলোচনা তোমাদের আছে। তো এইগুলো সেইভাবে লিখতে হবে। যাই হোক, আমি এটার নোটটা আজকে রাত্রে না হলেও কাল সকালে তোমাদের দিয়ে দেবো। একটু দেখে নিও, রিডিং পড়ে নিও। এগুলো খুব যে নোট মুখস্থ করতে হবে সেরকম কিছু ব্যাপার নয়। এগুলো শুনলে ক্লাসটা, এটাতেই তোমার কাজে লাগবে। শুধু হ্যাঁ, পড়বে কোনটা, দুটো ইয়েকে মানে শের দুটোকে পড়ে নেবে, বাস ওটুকু পড়লেই তোমার কিন্তু লেখা যাবে। বিষয়টা তো বুঝতে পারলে? এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওই লাইনগুলো মনে রাখতে হবে। হতে পারে এই লাইনগুলো তুলে দিল এবং ব্যাখ্যা করতে বললো, তাহলে তো সুবিধাই হলো। কিন্তু যদি বলে দেয় যে শক্তি চট্টোপাধ্যায় অনুদিত গালিবের প্রথম শেরটি বা গজলটি আলোচনা করুন, এইভাবে বলে দিল, তখন তো তোমাকে তো লাইনটা তো মনে রাখতেই হবে। তো যাই হোক, এটা আমি বলবো যে ওই তোমাদের লিঙ্ক পাঠিয়েছি, ওই গানগুলো একটু করে শুনে নাও। আসলে সময় ছিল না, নইলে আমি শর্ট ভিডিও দিতাম। রিলস বানাই না অনেকে ওই দুটো কথাকে নিয়েই, ও রিলসটাকে 2-3 বার দেখে নিলে হতো। এখানে পুরো গানটা আছে। আমি চেষ্টা করছি রিলস যদি থাকে 30 সেকেন্ডের মধ্যে, যেগুলো রিলসগুলো হয় সেইগুলো 2-3 বার প্লে করে শুনে নিলে মুখস্থ হয়ে যাবে। মানে সাইরি যেরকম মুখস্থ করতে হয় না, সেরকম হয়ে যাবে। যাদের ক্ষেত্রে মুখস্থ করতে অসুবিধা হয় তাদের ওরকম রিলসগুলো 2-1 বার দেখে নিলে হবে। এটা একটা সুবিধা যে এগুলোর টপিকগুলো ইউটিউবে আছে। যে ইয়ে বলো, গালিব বলো, ওমর খৈয়াম বলো বা কবির বলো, এগুলো আছে। এই টপিকগুলো ছাড়া আর আলোচনার বিষয় কি আছে? যদি কালকে বা পরশু ক্লাস করায়, তো কি বাকি থাকলো বলো, কোনটা মনে হচ্ছে আলোচনা স্যার করতে হবে? একটুখানি ভক্তি আন্দোলনের ধারা ওটা একটুখানি বলে দেবেন? আজকে আলোচনা করছি না, আমি কালকে বা পরশু ক্লাস করলে আলোচনা করে দেবো, ঠিক আছে? আরও যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে গ্রুপে মেসেজ করে দেবে যে এই টপিকটা আলোচনা করলে ভালো হয়, ঠিক আছে? একটু আমাকে জানিয়ে দেবে গ্রুপে যদি কারো কোনো অসুবিধা হচ্ছে। যেমন আমি একটা আলোচনা করিনি, বলেই দিচ্ছি তোমাদের, দিনের বেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনে। আমার মনে হয় গল্পটা তোমরা পড়েছো, সেরকম আলোচনা করার কিছু নেই। যদি বলো তো আমি স্যার সব আলোচনা গল্প করবো। করে নিচ্ছি। না, বাকিদের কথা বলছি, যদি কারো অসুবিধা আছে তো বলবে আমাকে। স্যার বলছি ওই যে ম্যাজিকের দোকান বা তারপরে আর একটা মানে ওভারকোটে এই গল্পের নামকরণের সার্থকতাগুলো একটু আলোচনা করে দেবে। আচ্ছা বেশ, ঠিক আছে, মনে থাকবে। এগুলো তোমরা একটু গ্রুপে পারলে লিখে দাও, তাহলে আমি সেইভাবে সেই টপিকগুলোকে আগে আলোচনা করব। যারা যারা মানে ইয়ে করছো, মানে বলছো যে বিষয়গুলো একটু লিখে দাও, 2-1টা হয়তো ভুলে গেলাম, তাহলে আমার মনে থাকবে নেক্সট ক্লাসটা ওই বিষয়গুলোকে নিয়েই করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাস দেখি, যদি কালকে করায় তো আমি সকাল থেকে জানিয়ে দেবো, নইলে পরশু করাবো। তোমাদের 8 তারিখে পরীক্ষা, তাই তো? হ্যাঁ, 8 তারিখে গ্র্যাজুয়েশনের তোমার থার্ড ইয়ার 8 তারিখ, আর সেকেন্ড ইয়ার 9 তারিখ। তারপরে আমারও শান্তি। 9 তারিখে গ্র্যাজুয়েশনের পরীক্ষা শেষ হচ্ছে। মনে হচ্ছে যে সারা বছর পরীক্ষা দেয়া করালাম। কবে শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস। হুম, না এবছর দিনগুলো একটু বেশি লম্বা লম্বাই যাচ্ছে, ওই জন্য একটু মনে হচ্ছে জানুয়ারি মাসটা অনেকটা লম্বা গেল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস হলে কালকে আমি জানিয়ে দিচ্ছি। আর যে নোটগুলো দেওয়া হয়েছে ওগুলো একটু পড়ে নাও। মোটামুটি 30টা পৃষ্ঠা মতো নোট দেওয়া হলো, আমি কাউন্ট করে দেখলাম আজকে। 30টা পৃষ্ঠা যেগুলো দেওয়া হয়েছে ওগুলো যদি সব পড়া হয়ে গেছে তাহলে 100% কমন পেয়ে যাবে ওখান থেকেই। ঠিক আছে, গুড নাইট সবাইকে।